আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা। এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় গতি নিয়ে আলোচনা করব। এখানে প্রথমে দেখো দেওয়া আছে আমাদের চারপাশে অনেক ধরনের গতি রয়েছে। একজন যখন সাইকেল চালিয়ে যায় সেটি এক ধরনের গতি, যখন একটি গাড়ি যায় সেটিও এক ধরনের গতি, যখন প্লেন উড়ে যায় সেটিও গতি, পৃথিবী যখন সূর্যের চারদিকে ঘুরে সেটিও কিন্তু একটা গতি। আবার ঝুলন্ত একটি বাতি যখন ঝুলতে থাকে সেটিও গতি। আবার রাইফেল থেকে যখন বুলেট বের হয় সেটাও কিন্তু একটা গতি। আপাতদৃষ্টিতে মনে হয় এই নানা ধরনের গতি বুঝি সব ভিন্ন ভিন্ন ধরনের গতি, কিন্তু তোমরা জেনে খুবই অবাক হবে এবং খুশি হবে যে একেবারে অল্প কয়েকটি রাশি দিয়ে এই সবগুলো গতিকে ব্যাখ্যা করা সম্ভব। তো এইবার এই অধ্যায় থেকে আমরা সেই জাতীয় জিনিসগুলোই দেখব খুব সহজে। এখানে এই অধ্যায়টা পাঠ করে আমরা যেই বিষয়গুলো শিখতে পারবো সেগুলো প্রথমটা হলো এইটা, স্থিতি ও গতি ব্যাখ্যা করতে পারবো। এরপর দ্বিতীয়টা হলো বিভিন্ন প্রকার গতির মধ্যে পার্থক্য করতে পারবো। ৩ নাম্বারটা হলো স্কেলার ও ভেক্টর রাশি কি কি সেগুলো ব্যাখ্যা করতে পারবো। এর পরবর্তীতে ৪ নাম্বারটা হলো গতি সম্পর্কিত রাশিসমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করতে পারবো। এরপর বাধাহীন ও মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতি ব্যাখ্যা করতে পারবো। এর পরবর্তীটা লেখচিত্রের সাহায্যে গতি সম্পর্কিত রাশিসমূহের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করতে পারবো। এরপর আমাদের জীবনে গতির প্রভাব উপলব্ধি করতে পারবো। এরপর আমাদের পড়া এখান থেকে শুরু। দেখো এখানে 2.1-এ স্থিতি এবং গতি নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে অনেক অনেক লেখা আছে, কিন্তু এত লেখার আমাদের কোনোই প্রয়োজন নেই। আমরা খুব সহজে এই জিনিসটা, স্থিতি এবং গতি জিনিসটা যে কি সেটা বুঝে নেই। তোমরা এখানে যেই লেখাগুলো আছে সেগুলো সময় পেলে পড়ে নিতে পারো। এখানে যে স্থিতি এবং গতি দুইটা কথা এখানে যে দেওয়া আছে সেই দুইটা কথার মানে আমরা একটু জানবো। দেখো এখানে বলা হয়েছে এই যে এখানে সময়ের সাথে কোনো কিছুর অবস্থানের যদি পরিবর্তন না হয় তাহলে সেটি হলো স্থির, আর যদি অবস্থানের পরিবর্তন হয় তাহলে সেটি হলো গতিশীল। তাহলে স্থিতির সংজ্ঞায় আমরা বলতে পারি সময়ের সাথে কোনো বস্তুর বা কোনো কিছুর অবস্থানের পরিবর্তন না হওয়াই হলো স্থিতি, এবং গতির সংজ্ঞায় আমরা লিখতে পারি সময়ের সাথে কোনো কিছুর অথবা কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হওয়াই হলো গতি। তাহলেই কিন্তু আমাদের স্থিতি এবং গতি বলতে যেই জিনিসটা সেই জিনিসটা কিন্তু ওকে হয়ে গেল। এখানে এত লেখার কোনোই প্রয়োজন নেই, তোমরা একটু দেখে নিতে পারো তবুও। এরপর দেখো এখানে যেই অবস্থান কথাটা একটু আগে এখানে দেখলাম, এই যে অবস্থান, এই অবস্থান শব্দটারও একটা ভালো ব্যাখ্যা দরকার, যেহেতু পদার্থবিজ্ঞান মানে এখানে সব কিছুকে সংজ্ঞায়িত করা হবে নির্দিষ্টভাবে। তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়, এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয়। কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম। সেই কথা ভেবেই তোমাদের জন্য 10 মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে, যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে। এবার চলো ভিডিওতে ফিরে যাক। তো এই অবস্থান কিন্তু আবার আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে, কেননা অবস্থান শুধু বললেই হয়ে যায় না। যেমন এইখানে দেখো অনেক অনেক লেখা, এই সকল লেখাগুলোর সারমর্ম চলো আমরা একটু জেনে নেই। ধরো তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি যে তোমার বাসা থেকে স্কুলটা কতটুকু দূরে, তাহলে একটা কথা। আর যদি আমি সরাসরি বলি যে তোমাদের স্কুলটা কতটুকু দূরে, তুমি যদি বলো যে 1 কিলোমিটার, তাহলে কিন্তু এটা আমি ভালো করে বুঝতে পারলাম না। আবার যদি তুমি বলো যে আমাদের বাসা থেকে 1 কিলোমিটার দূরে, তাহলেও কিন্তু আমি ভালোভাবে বুঝতে পারলাম না। কিন্তু তুমি যদি বলো যে আমাদের বাসা থেকে পূর্ব দিকে আমাদের স্কুলটা 1 কিলোমিটার দূরে, তাহলে কিন্তু আমি দিক সহ বুঝতে পারবো যে তোমাদের বাসায় গিয়ে সেখান থেকে আমি পূর্ব দিকে যদি 1 কিলোমিটার যাই তাহলেই তোমাদের কিন্তু এই স্কুলে আমি পৌঁছে যেতে পারবো। ঠিক ওই জিনিসগুলাই এখানে আলোচনা করা হয়েছে, তোমরা একটু নিজের মতো পড়ে নিতে পারো। এখানে তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই, শুধুমাত্র একটা বিষয় আছে, সেটা হলো প্রসঙ্গ বিন্দু। এই যে এই কথাটা প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো, এই জিনিসটাই শুধু এখানে গুরুত্বপূর্ণ। তোমাদেরকে এখানে ক নাম্বারে প্রশ্ন করতে পারে যে প্রসঙ্গ বিন্দু কি বা প্রসঙ্গ কাঠামো কি, তাহলে এর সংজ্ঞায় শুধু বলবে যে
যেই বস্তু বা যেই বিন্দুটিকে সেই বিন্দুটির সাপেক্ষে কোনো কিছুর অবস্থান নির্ণয় করা হয় সেটাকেই প্রসঙ্গ বিন্দু বলে। আমি আবার বলি, এর সংজ্ঞায় লিখবে যেই বিন্দু অথবা যে কাঠামোকে কেন্দ্র করে কোনো কিছুর অবস্থান নির্ণয় করা হয় সেটাকেই প্রসঙ্গ বিন্দু অথবা প্রসঙ্গ কাঠামো বলা হয়। এরপর তোমরা চাইলে এই লেখাগুলো পড়ে নিতে পারো। এরপর এখানে আরও অনেক কিছু লেখা আছে, সেগুলো তোমরা চাইলে পড়ে নিতে পারো, এগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়। এরপর আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো 2.2 এর বিভিন্ন প্রকার গতি, এইটুকু। এখানে দেখো অনেকগুলো গতি নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে প্রথম যেই গতিটা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হলো সরল রৈখিক গতি। এটা যদি আমাদের পরীক্ষায় আসে ক নাম্বারে যে সরল রৈখিক গতি কি, সেটার জন্য আমরা সংজ্ঞায় লিখব কোনো কিছু যদি সরল রেখায় যায় তাহলে তার গতিটি হচ্ছে সরল রৈখিক গতি। এবং সরল রৈখিক গতির উদাহরণ সাধারণত টিকচিহ্নের মধ্যে আসে। তো ওই ক্ষেত্রে যদি বলে যে সরল রৈখিক গতির উদাহরণ কি এবং সেখানে যদি বল লেখা থাকে তাহলে আমরা বল ছড়া যদি লেখা থাকে সেটাও আমরা দিতে পারি, কারণ একটা বলকে উপর থেকে ছেড়ে দিলে সেটা সোজা নিচের দিকে পড়ে, কাজেই সেটা একটি রৈখিক গতি বা সরল রৈখিক গতি। এরপর ঘূর্ণন গতি, এর জন্য যদি ক নাম্বারের সংজ্ঞায় আসে তাহলে আমরা লিখব কোনো কিছু যদি একটা নির্দিষ্ট বিন্দুর সমদূরত্বে থেকে ঘুরতে থাকে তাহলে সেটাকে বলে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতির কিছু উদাহরণ হলো বৈদ্যুতিক পাখা, তারপর আছে ঘড়ির কাঁটা, তারপর আকাশের চাঁদও কিন্তু ঘূর্ণন গতি। তো আমরা এখানে তিনটা জিনিস পাইলাম, একটা বৈদ্যুতিক পাখা, আরেকটা ঘড়ির কাঁটা এবং আরেকটা হলো আকাশের চাঁদ, এটাও ঘূর্ণন গতিরই উদাহরণ। এরপর আমাদের জন্য আছে চলন গতি, যেটাকে ইংরেজিতে বলা হয় ট্রান্সলেশনাল মোশন। এর সঙ্গে আমরা লিখব কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে যেতে থাকে তাহলে সেটাকে বলা হয় চলন গতি। এখন এর উদাহরণগুলো কি? এর উদাহরণগুলো হলো গাড়ি, তারপর আমরা এরোপ্লেনও বলতে পারি অর্থাৎ উড়োজাহাজ, এটাও একটা এই চলন গতিরই উদাহরণ। দেখো এটার সংজ্ঞায় কিন্তু বলা হয়েছে যে এমন হতে হবে যাতে করে ওই জিনিসটার সম্পূর্ণ কণা, বস্তুর কণাগুলো, সকলগুলো কণা একই সময় একই দিকে যেতে থাকে। যেমন এখানে যদি এই যে প্লেনটাকে ধরি, দেখো এই প্লেনটা যখন এই দিকে সোজা সোজা চলতেছে তখন কিন্তু এটার পুরো বডিটা একই দিকে একই সময়ে একই পথ অতিক্রম করতেছে। কিন্তু যদি আমরা এইটার দিকে দেখি, দেখো এটা কিন্তু বাঁকা তেরা যাচ্ছে, তার মানে সমান সময়ে পুরোটা বডি একই দূরত্ব অতিক্রম করছে না, তাই এটা কিন্তু চলন গতি নয়, কিন্তু এটা হলো চলন গতি। তো এর উদাহরণ যদি গাড়ি দেওয়া হয় আমাদেরকে টিক চেনের মধ্যে, সেখানে আমরা গাড়ি দিতে পারি। তারপর যদি উড়োজাহাজ হয় সেটাও দিতে পারি। এর পরবর্তীটা হলো পর্যায়বৃত্ত গতি। এইটা এর সংজ্ঞা হলো কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে তাহলে সেটাকে পর্যায়বৃত্ত গতি বলা হয়। এর উদাহরণ হলো আমাদের হৃৎপিণ্ডের স্পন্দন, এটা একটা পর্যায়বৃত্ত গতির উদাহরণ, কেননা এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর একইভাবে একই দিকে স্পন্দিত হয়। তারপর এই পর্যায়বৃত্ত গতিটা কিন্তু বৃত্তাকার, তারপর উপবৃত্তাকার এবং সরল রৈখিকও হতে পারে। যেমন বৃত্তাকার পথে যেটা সেটা হলো ফ্যানের পাখা, তারপর উপবৃত্তাকার পথে যেটা সেটা হলো সূর্যকে ঘিরে হেলির ধূমকেতুর যে কক্ষপথ সেটা। এরপর আবার সরল রৈখিক হতে পারে, সেটা হলো স্প্রিংয়ের মধ্যে ঝুলিয়ে রাখা দুলতে থাকা কোনো বস্তু। এরপর ঘূর্ণন গতি একটি বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি, এটা কিন্তু টিক চিহ্নের মধ্যে আসতে পারে যে ঘূর্ণন গতি একটি বিশেষ ধরনের কেমন গতি বা কী গতি, তখন কিন্তু আমাদেরকে পর্যায়বৃত্ত গতি অ্যান্সারে লিখতে হবে। এরপর এই চিত্রটির মধ্যে একটা দোলনার ছবি দেয়া আছে এবং এখানে বলা আছে দোলনা সরল স্পন্দন গতির একটি উদাহরণ। এর নিচেই আমাদেরকে সরল স্পন্দন গতির সূত্রটা দেয়া আছে, সংজ্ঞাটা দেয়া আছে। এখানে অনেক অনেক কথা লেখা, তো এত কথার কোনো প্রয়োজন নেই। এক কথাই হলো সরল স্পন্দন গতি জিনিসটা হলো কোনো বস্তু তার পর্যায়কালের নির্দিষ্ট একটা অংশ একদিকে এবং বাকিটুকু অংশ অন্যদিকে স্পন্দিত হওয়ার যে গতিটা সেটাকে সরল স্পন্দন গতি বলে। যেমন এইখানে যে দোলনাটা আছে, দোলনার মধ্যে উঠলে কিন্তু এটার একটা নির্দিষ্ট সময় একদিকে থাকে
এবং বাকি একটা নির্দিষ্ট সময় কিন্তু আরেক দিকে চলে যায়। এই যে গতিটা, এটাকেই বলা হয় সরল স্পন্দন গতি। এই সরল স্পন্দন গতির উদাহরণের মধ্যে আমরা দিতে পারি এই যে স্প্রিং থেকে দুলিয়ে দেওয়া একটা বস্তুর গতিটা হলো সরল স্পন্দন গতি। আবার এই যে ঘড়ির পেন্ডুলাম, যারা আগিলা দিনের ঘড়িটা দেখেছ, যেখানে একটা পেন্ডুলাম নিচে আসা যাওয়া করতে থাকে একদিক থেকে অন্যদিকে, ওই ঘড়ির পেন্ডুলামটাও কিন্তু একটা সরল স্পন্দন গতিরই উদাহরণ। এর পরবর্তীতে আরও একটা জিনিস আছে, সেটা হলো আমরা যখন কথা বলি তখন বাতাসের অণুও কিন্তু এই গতি দিয়েই সামনে আগায়। তার মানে কথা বলার সময় বাতাসের যেই অণুর গতি সেটাও হলো সরল স্পন্দন গতি। এর পরবর্তীতে 2.3-এর মধ্যে স্কেলার এবং ভেক্টর রাশি নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে প্রথমে আমরা চলো রাশি যেই জিনিসটা, এই রাশি জিনিসটা সম্পর্কে জেনে নিই। এটা হলো আমাদের পরিচিত জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি সেটাই হলো রাশি। তার মানে যা কিছু পৃথিবীতে পরিমাপ করা যায় সব কিছুকেই রাশি বলা হয়। এরপর এখানে অনেক অনেক লেখা আছে। এখানে দেখো, শরীরের তাপমাত্রা যদি আমরা মাপতে যাই তাহলে কিন্তু আমরা সরাসরি বলতে পারি, ধরো আমাদের শরীরের তাপমাত্রা বললাম 37°C অথবা বললাম 98.4°F, যেটা সাধারণত থাকে। তো এই কথাটা কিন্তু আমরা একটা কথায় একটা বাক্যেই বলে দিতে পারছি। তাইলে এটা হবে একটা স্কেলার রাশি, অর্থাৎ যেইটার কোনো দিকের দরকার হয় না, অর্থাৎ সরাসরি বলা যায়, সেটাই হলো স্কেলার রাশি। এর সংজ্ঞা একটু নিচেই দেয়া আছে। এই যে রাশি শুধু একটি সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় সেটা হচ্ছে স্কেলার রাশি, আর যেটা প্রকাশ করার জন্য একটা দিকও বলে দিতে হয় সেটা হচ্ছে ভেক্টর রাশি। এখানে তাপমাত্রা যে জিনিসটা বললাম স্কেলার রাশি, সেটা ছাড়াও আরও অনেক অনেক স্কেলার রাশি আছে, যেগুলোর মধ্যে আছে এই যে সময়, তারপর দৈর্ঘ্য, তারপর ভর। এই সব কিছুই কিন্তু স্কেলার রাশির উদাহরণ। এগুলো কিন্তু সরাসরি বলে দেয়া যায় যে সময় এতক্ষণ, বা দৈর্ঘ্য হলো এত মিটার, বা ভর হলো এত গ্রাম বা এত কেজি। এগুলো কিন্তু সরাসরি বলা যায়, তাই এগুলো হলো স্কেলার রাশি। আর ভেক্টর রাশি জিনিসটা হলো যেটা অন্যান্য রাশির উপর নির্ভর করে হয়, সেটাই হলো ভেক্টর রাশি, বা যেটার একটা দিকও থাকে। যেমন ভেক্টরের উদাহরণ হচ্ছে ব্যাগ কিংবা এই যে বল, এগুলো কিন্তু ভেক্টর রাশি। ব্যাগ কেন ভেক্টর রাশি? কারণ আমরা ব্যাগ তখনই পাবো যখন কোনো একটা বস্তুর দূরত্ব এবং সময় জানতে পারবো, যে একটা নির্দিষ্ট দূরত্ব সে কতক্ষণে অতিক্রম করেছে। যখন এটা জানতে পারবো তখন দূরত্বটাকে সময় দিয়ে ভাগ করলে যেই মানটা পাবো সেইটা হবে ব্যাগ। যেহেতু দুইটা রাশির সমন্বয়ে ব্যাগ পাই, তাই এটা হলো একটা ভেক্টর রাশি। আবার বল যেই জিনিসটা, এই বলটাও কিন্তু আমরা পাবো হলো F সমান m এ একটা সমীকরণ আছে, যেটা আমরা পরবর্তীতে দেখব। এই যে ভর এবং ত্বরণের গুণ ফল, যেটা গুণ করলে যেই মানটা পাবো সেটা কিন্তু মূলত বল। যেহেতু একাধিক রাশির প্রয়োজন হয়েছে, তাই এগুলো হলো ভেক্টর রাশি। এরপর দেখো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো ভেক্টর রাশিকে যদি আমরা আলাদাভাবে লিখতে যাই তাহলে কিন্তু বোল্ড আকারে লিখতে হয়। অর্থাৎ যদি কম্পিউটারে বইয়ে টইয়ে লেখা থাকে তাহলে সেটা বোল্ড আকারে লেখা হয়, এবং যখন আমরা হাতে লিখি, যেহেতু আমরা বোল্ড লিখতে পারি না হাতে লিখলে, তখন এই যে এরকমভাবে এক্সের উপরে এরকম একটা তীর চিহ্ন দেওয়া হয়, অথবা শুধু একটা দাড়ি দেওয়া হয়, যেটাকে বার বলা হয়। অর্থাৎ এখানে এক্স বার, ওয়াই বার অথবা এ বার, বি বার, এটাকে পড়া হবে এরকমভাবে। এর পরবর্তীতে দেখো, এখানে একটা কথা বলে দেয়া আছে, ভেক্টরের ব্যবহার প্রয়োজন হবে না এই শ্রেণীতে। অর্থাৎ আমরা এখন যেগুলো পড়তেছি এখানে মূলত ভেক্টর জিনিসটা একটু শুধু বলে দেওয়া হয়েছে। এই পুরো অধ্যায়ে ভেক্টরের কোনো দরকার হবে না, শুধু আমরা স্কেলার দিয়েই সবগুলো সেরে ফেলবো। এর পরবর্তীতে দেখো, দূরত্ব ও সরণ 2.4-এর মধ্যে আলোচনা করা হয়েছে। এইটা হলো একটা মজার জিনিস, কারণ দূরত্ব এবং সরণ জিনিসটা কিন্তু একই রকম বোঝা যায়, যে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা যে অতিক্রম করা হয়েছে, এই জিনিসটাই কিন্তু দূরত্ব ও সরণ বলতে আমরা বুঝি। কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় এই দুইটার দুইটা মানে আছে। এই যে দেখো, এখানে অনেক অনেক কথা লেখা আছে। তো সহজ ভাষায় আমরা বলি, যেমন ধরো তুমি এই জায়গার মধ্যে আসো, এই জায়গার মধ্যে থাইকা তুমি এই যে এই পথটা আছে, এই পথটা দিয়ে এরকমভাবে যাইতে যাইতে এই বি পথের মধ্যে আসছ, যেখানে তোমার দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। এই যে তুমি পথটা আঁকাবাঁকাভাবে গিয়ে এখানে আসছ, সেটা হলো দূরত্ব। আবার এই যে এ থেকে এই বি পর্যন্ত মাঝখান দিয়ে যে সরাসরি যেই দাড়িটা দেখা যাচ্ছে এ বি পর্যন্ত,
এইটা কিন্তু সরণ। অর্থাৎ দূরত্ব জিনিসটা হলো তুমি যেইটুকু পথ অতিক্রম করছো, যে কোনো পথে হোক সেইটা, যেখানে কোনো দিক লাগবে না, তুমি যতটুকু পরিবর্তন করছো জায়গাটা, এক জায়গা থেকে অন্য জায়গায় গেছো, সেটাই কিন্তু দূরত্ব। আর সরণ জিনিসটা হলো এটা একটা দিক লাগবে, অর্থাৎ সরাসরি এক জায়গা থেকে আরেকটা জায়গায় যেইটুকু অতিক্রান্ত পথ, সেই জিনিসটাই হলো সরণ। তাহলে আমরা এখানে বলতে পারি এই যে এইটা হলো সরণ, আর এই যে এটা হলো দূরত্ব। তুমি আরেকটু যদি খেয়াল করো, তুমি এইখান থেকে যদি আবার আস্তে 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 এইখানে আসো, তাহলে তোমার অতিক্রান্ত দূরত্বটা হবে 6 কিলোমিটার। কিন্তু এই যে এই বরাবর এ থেকে সি এর মধ্যে যেই সরণটুকু দেখতে পাচ্ছি, এটা কিন্তু অনেক কম। এটা কিন্তু একটা দিক দিয়ে দেওয়া হয়েছে, এই যে এখান থেকে কিন্তু এখানে তীর চিহ্ন দিয়ে কিন্তু এটা বোঝানো হয়েছে। তো এটা হলো সরণ। তো এখানে দেখো এই জিনিসগুলোই অনেক অনেক কথা এখানে লেখা আছে, এবং এখানে বলা হয়েছে যে দূরত্ব হলো একটা স্কেলার রাশি। এটা কিন্তু টিক চিহ্নের মধ্যে আসে যে দূরত্ব কি রাশি, স্কেলার রাশি বা কয়ের মধ্যেও আসতে পারে। দূরত্ব কেন স্কেলার রাশি? কারণ এটার মধ্যে দিক বলে দিতে হয় না কোন দিক থেকে কোন দিকে গেছে। কিন্তু যখন সরণের বেলায় আসি, তখন কিন্তু একটা দিক বলে দিতে হচ্ছে যে এ থেকে কিন্তু বি এর দিকে এই যে সরাসরি গেছে, এটা কিন্তু বলে দিতে হচ্ছে। তাই সরণ হলো একটা ভেক্টর রাশি। এইখানে যে কথাগুলো লেখা আছে, তোমরা এই লেখাগুলো চাইলে পড়ে নিতে পারো। আমরা সহজ ভাষায় বুঝে গেলাম সরণ হলো সরাসরি এই অবস্থান, যেটা এ থেকে বি এর এই সরাসরি অবস্থানটাকেই সরণ বলা হয়। এর পরবর্তীতে দূরত্ব এবং সরণের মাত্রা দেখব আমরা। এই যে এখানে সরণ যেই জিনিসটা, সরাসরি দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব যেটা, একটা দুইটা বস্তুর মাঝখানে যে দূরত্ব সরাসরি, সেটা সরণ। এই সরণকে কিন্তু এল দিয়ে প্রকাশ করা হয়। দেখো এটা বোল্ড আকারে লেখা, কারণ এটা হলো ভেক্টর। এরপর এখানে দেখো দূরত্বের যেই মাত্রা, সেটাও কিন্তু এলই, কিন্তু স্কেলার যেহেতু, তাই এটা বোল্ড আকারে লেখা হয়নি। এখন বলতে পারো এই যে মাত্রাটা, এটা কোথা থেকে আসছে? আমরা জানি সরণ এবং দূরত্ব উভয়টাকেই কি দিয়ে হিসাব করা হয়? মিটার দিয়ে হিসাব করা হয়। এবং এটা কিন্তু দৈর্ঘ্যের একক। এই মিটারটা হলো দৈর্ঘ্যের একক, এবং এই দৈর্ঘ্যকে ইংরেজিতে বলা হয় লেন্থ, LENGTH। এই লেন্থের প্রথম যেই অক্ষরটা, সেটা দিয়েই এই যে মাত্রাটাকে হিসাব করা হয়। দুইটার ক্ষেত্রেই একই। এর পরবর্তীতে আমাদের জন্য 2.5-এ আরও দুইটা মজার জিনিস আছে, সেটা হলো দ্রুতি এবং বেগ। এখানে অনেক অনেক লেখা আছে, এত কিছুর প্রয়োজন নেই, সরাসরি জেনে নাও। দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। এই যে এটা হলো সংজ্ঞা। এবং এখানে দেখো একটা উদাহরণ দেওয়া হয়েছে, তুমি যদি 20 সেকেন্ডে 100 মিটার দূরত্ব অতিক্রম করে থাকো, তাহলে তোমার দ্রুতি ভি হচ্ছে, এই 100কে এখন আমরা 20 দিয়ে ভাগ করলে যা হবে সেটাই হলো দ্রুতি। এবং এই দ্রুতির মাত্রাটা হলো LT−1। কিভাবে হলো? এই যে উপরে যদি একটু খেয়াল করো, এটা কিন্তু আমাদের দৈর্ঘ্যের মানটা, অর্থাৎ যতটুকু পথ অতিক্রম করছে, যেটাকে আমরা জানি এই যে লেন্থ দিয়ে প্রকাশ করা হয়, যেটা হলো এল প্রথম অক্ষর। এবং নিচে যেটা এইটা, সেটা হলো সময়, অর্থাৎ টাইম। যেহেতু টাইম, তাই আমরা এই টাইম থেকে টি প্রথম অক্ষরটা আমরা নিলাম। এবং এই যে টি নিচে আছে, এই টিটা কিন্তু এখানে নিচে আছে, তাই না? এই টি যেহেতু নিচে আছে, তাই আমরা সূচক ও লগারিদমের নিয়ম অনুযায়ী এটাকে আমরা উপরে নিয়ে গেলে এখানে -1 দিতে হবে। এই যে টি এর উপরে এইরকম মাইনাস ইনভার্স দেওয়া আছে, এটার মানেই কিন্তু 1/t বোঝাবে। তাইলে আমরা এখানে এটার মাত্রাটা বুঝতে পারলাম। এর পরবর্তীতে দেখো ব্যাগ জিনিসটা কি? ব্যাগ হচ্ছে এই যে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার। ব্যাগ হলো সময়ের সাথে সরণের পরিবর্তনের হার। এবং এই যে দ্রুতি এবং ব্যাগ জিনিসগুলো, এগুলো কিন্তু আমাদের বইয়ে এখানে তেমন কোনো প্যাচ লাগাবে না, কারণ আমরা সব কিছু ব্যাগ দিয়েই করে ফেলবো। এবং অঙ্কের মধ্যেও আমাদেরকে সব ব্যাগ আকারেই দেওয়া থাকবে, তাই আমাদের কোনো প্রবলেম হবে না। এখানে শুধু কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য এগুলো বইয়ের মধ্যে দেওয়া হয়েছে। এরপর দেখো এখানে বলছে, অর্থাৎ যদি 20 সেকেন্ডে কোনো একটি নির্দিষ্ট দিকে তোমার অবস্থানের পরিবর্তন 50 মিটার হয়, তাহলে তোমার ব্যাগের মানটা হচ্ছে এই যে 50কে এখন আমরা 20 দিয়ে ভাগ করব। 50কে 20 দিয়ে ভাগ করলে যেটা হবে 2.5 মিটার পার সেকেন্ড। এটাই হলো তোমার ব্যাগের মানটা। এবার
এইটারও কিন্তু মাত্রা একই রকম হবে, কারণ এটা আমরা জানি দূরত্ব L এবং এই যে সময় হলো T। তাইলে এখান থেকে LT ইনভার্স 1 হবে। বেগের মাত্রা এবং দ্রুতির মাত্রা দুইটা একই, অর্থাৎ LT ইনভার্স 1। এরপর এখানে একটা বিষয় লক্ষ্য করা যেতে পারে, আমরা যদি শুধু রৈখিক গতি বিবেচনা করি তাহলে বেগ আর দ্রুতির মাঝে কোনো পার্থক্য নেই। বেগের মানটি হচ্ছে দ্রুতি, এবং আমাদের এই বইয়ের মধ্যে শুধুমাত্র এই যে রৈখিক গতি সেগুলো নিয়েই কিন্তু আলোচনা করা হবে, তাই আমাদের এখানে কোনো পার্থক্য হবে না। এরপর 2.04 একটা উদাহরণ দেওয়া হয়েছে, যেখানে বলছে চিত্রে আমরা দূরত্ব এবং সরণ বোঝানোর জন্য একটি আঁকাবাঁকা রাস্তা এবং সেখানে ভিন্ন ভিন্ন অবস্থান দেখিয়েছি। দ্রুতি এবং বেগ বোঝানোর জন্য আমরা সেই একই উদাহরণ নিতে পারি, তবে এবারে কতটুকু সময়ে তুমি একটি অবস্থান থেকে অন্য অবস্থানে গিয়েছ সেটি বলে দিতে হবে। ধরা যাক সাইকেলে এ থেকে বি অবস্থানে আসতে তোমার সময় লেগেছে 20 মিনিট, তাহলে তোমার গড় দ্রুতি হচ্ছে, গড় দ্রুতির সূত্রটা এখন হবে অতিক্রান্ত দূরত্ব ভাগ সময়, অর্থাৎ যতটুকু পথ অতিক্রম আমরা করেছি 4 কিলোমিটার, ওইটাকে আমরা যে সময়টা লেগেছে 20 মিনিট সেটা দিয়ে ভাগ করব। এবার দেখো 4কে আমরা প্রথমেই মিটার ফরম্যাটে নিয়ে যাব। এটা কিন্তু কিলোমিটার আছে, আমাদের এই অঙ্কগুলোর মধ্যে সবসময় আমরা মিটারে নিয়ে যাব যেই অতিক্রান্ত দূরত্ব থাকবে সেটাকে, এবং সময়টাকে নিয়ে যাব সেকেন্ডে। তাই আমরা এই যে 20 মিনিটকে দিলাম 60 দিয়ে গুণ, যেহেতু 1 মিনিটে 60 সেকেন্ড, এবং এই যে 4 কিলোমিটারকে আমরা 1000 দিয়ে গুণ দিলাম, কারণ 1 কিলোমিটারে 1000 মিটার। তাইলে আমাদের ভাগ করলে, গুণ করে ভাগ করলে ফলটা আসবে এইটা 3.33 মিটার পার সেকেন্ড। তো এখানে লক্ষ্য করো আমরা দ্রুতি শব্দটি ব্যবহার না করে গড় দ্রুতি শব্দটি ব্যবহার করেছি, কারণ তুমি সাইকেল চালানোর সময় হয়তো কখনো একটু জোরে কখনো একটু আস্তে চালিয়েছো, তাই তাৎক্ষণিক দ্রুতি আমরা বলতে পারবো না। শুধুমাত্র 20 মিনিটে তুমি কতটুকু গিয়েছ সেটার একটা গড় দ্রুতি এখানে বের করতে পারবো। তো এগুলো আমাদের পরীক্ষায় আসার যেই প্রশ্নগুলো আছে, যেই প্যাটার্নে আসে, সেগুলোর মধ্যে তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, কারণ এরকম কিছুই আসে না। এটা জাস্ট তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। এরপর এবারে আমরা ব্যাগ বের করার চেষ্টা করি। ব্যাগ বের করতে গেলে আমরা ওই চিত্রের মধ্যে যেটা সরাসরি দূরত্ব দেখেছি সেটা থেকে বের করতে হবে। তো সরাসরি যেই দূরত্বটা সেটা ছিল 3 কিলোমিটার প্রথমে। ওই 3 কিলোমিটারকে এখন আমরা কি করব, 20 মিনিট দিয়ে ভাগ করব। তাহলে আমাদের মানটা আগের মতোই 2.5 মিটার পার সেকেন্ড বের হবে। এরপর এখানে আরেকটা জিনিস আছে, যখন কোনো কিছু সুষম দ্রুতিতে যায় তখন তার তাৎক্ষণিক দ্রুতি এবং গড় দ্রুতির মান একই হয়ে যায়। সুষম দ্রুতিতে, অর্থাৎ দ্রুতিকে এখানে আমরা বেগও বলতে পারি, যেটা সম বেগে যায়। সুষম মানেই হলো সম, মানে সমান বেগে যায়। তো সমান বেগে যদি যায় কোনো কিছু, তাহলে আমরা তাৎক্ষণিক বেগটা বা দ্রুতিটা কিন্তু বলতে পারি সেই একই বেগ। অর্থাৎ ধরো বললাম যে একটা গাড়ি 20 কিলোমিটার প্রতি মিনিটে 20 কিলোমিটার পার আওয়ার বা 1 ঘন্টায় 20 কিলোমিটার বেগে এটা চলতেছে। তার মানে আমি যদি বলি যে 10 সেকেন্ডের সময় এই গাড়িটার কতটুকু বেগে চলমান আছে, গাড়িটা কতটুকু বেগে যাচ্ছে, তাহলে কিন্তু এটা একই উত্তর হবে 20 কিলোমিটার পার আওয়ার। কেন? কারণ এটা বলছি তো যে এটা প্রতি ঘন্টায় এত কিলোমিটার বেগে যাচ্ছে, সমান বেগে যাচ্ছে। তার মানে 10 সেকেন্ডের বেলায়ও একই বেগে যাচ্ছে, 20 সেকেন্ডের বেলায়ও একই বেগে যাচ্ছে। এটাই হলো এই তাৎক্ষণিক দ্রুতির মানে। আর পরবর্তী পৃষ্ঠায় একটা উদাহরণ দেওয়া আছে, যেখানে প্রশ্ন করা হয়েছে বেগ আর দ্রুতির মাঝে সম্পর্কটা আরও ভালো করে বোঝার জন্য আমরা আরেকটা উদাহরণ নেই। ধরা যাক একটু সুতা দিয়ে ছোট একটা পাথরকে বেঁধে তুমি সেটাকে মাথার উপর ঘোরাচ্ছ। পাথরটা কি সমবেগে যাচ্ছে নাকি সমদ্রুতিতে যাচ্ছে, নাকি সমদ্রুতি এবং সমবেগে উভয়েই যাচ্ছে? তো এইখানে আমরা যদি একটা পাথর এরকমভাবে নিয়ে ঘোরাই মাথার চারদিকে, সেটা কি সমবেগে যাবে নাকি সমদ্রুতিতে যাবে? এর অ্যান্সারটা হলো, একটু চিন্তা করলেই তুমি বুঝতে পারবে যে পাথরটার দ্রুতির কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু প্রতি মুহূর্তে বেগের পরিবর্তন হচ্ছে। কারণ কি, প্রতি মুহূর্তে কিন্তু পাথরটার যেই দিকটা আছে, এখন দেখো এই দিকে, একটু পরে আসবে এই দিকে, তারপর এই দিকে। তো এখানে কিন্তু দিকের পরিবর্তন হচ্ছে যখন পাথরটা ঘুরানো হচ্ছে। তো আমরা জানি ব্যাগের বেলায় যদি দিক পরিবর্তন হয় তাহলেই কিন্তু সেটার ব্যাগটা পরিবর্তন হয়। আপাত দৃষ্টিতে যদিও পরিবর্তন হয় না বোঝা যায়, তবু দিক পরিবর্তনের কারণেই ওইটার ব্যাগ পরিবর্তন হয়ে যায়। কিন্তু দ্রুতির বেলায় জানি কোনো দিকের প্রয়োজন হয় না, সেটা কিন্তু স্কেলার রাশি,
তাই এটা যখন ঘোরানো হচ্ছে তখন কিন্তু এটা সমদ্রুতিতেই চলছে বা ঘুরছে, কিন্তু সমবেগে নয়। তার মানে আমরা এটাই কিন্তু এখানে বলে দিতে পারি যে সমদ্রুতির উদাহরণ এটা, সমবেগের উদাহরণ নয়। এর পরবর্তীতে আমাদের জন্য আরও একটা প্রশ্ন দেওয়া আছে, সেটা হলো পাথরটিকে হঠাৎ ছেড়ে দিলে তখন কি সেটা সমবেগে এবং সমদ্রুতিতে যাবে? এর অ্যান্সারে আমরা লিখব পাথরটি হঠাৎ ছেড়ে দিলে এটা সোজা সমবেগ এবং সমদ্রুতিতে ছুটে যাবে। বাতাসের ঘর্ষণ, মাধ্যাকর্ষণ বল এসব যদি না থাকতো তাহলে সমবেগ এবং সমদ্রুতিতে যেতেই থাকতো। তাহলে যখন আমরা সোজা এটা ছেড়ে দেব, এটাকে ঘুরিয়ে, তখন কিন্তু এই জিনিসটা একদম সরল রৈখিক সোজাভাবেই যেতে থাকবে। তখন কিন্তু ওইটার আর দিক পরিবর্তন হবে না। যেহেতু দিক পরিবর্তন হবে না, তার মানে ওইটা ওই সময় সমবেগেও যেতে থাকবে। আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা, এই ভিডিওটা হলো পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতির পার্ট টু এর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, যেখানে আমরা 42 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছিলাম। এখানে আমরা 43 পৃষ্ঠা থেকে ত্বরণ নিয়ে আলোচনা করব। এই বইটা হলো 2025 সালে এবার যেটা নতুন দিয়েছে। এই বইটার লেখাগুলো অনেকটা অস্পষ্ট, সেজন্য আমরা স্পষ্ট যেই বইটা আছে 2023 সালের একই বই, ওইটা থেকে আমরা পড়ব। আগের বইটা এখানে দেখো ত্বরণ ও মন্দন দুইটা কথা উল্লেখ আছে, আর এখানে 2025 সালেরটায় শুধু ত্বরণ উল্লেখ আছে। জিনিস কিন্তু একই, ত্বরণ আর মন্দন দুইটা জিনিস একই, কিন্তু ত্বরণ জিনিসটা হলো এই যে এখানে ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তনের হার, এবং এটা হবে পজিটিভ পরিবর্তন, অর্থাৎ কম থেকে বাড়তে বাড়তে যেটা হয়। আর যদি মন্দন কথাটার দিকে আমরা আসি, মন্দন জিনিসটা হলো ত্বরণের মতোই সময়ের সাথে বেগের হ্রাসের হার। তাইলে যদি ত্বরণের সংজ্ঞা বলে তোমাকে দিতে, তাহলে দিবা ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগ বৃদ্ধির হার। আর যদি মন্দন বলে তাহলে দিবে এই সময়ের সাথে বেগের হ্রাসের হার। হ্রাস মানে হলো কমা, তাইলে এইটা আমরা ওইখানে দিব। তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়, এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয়। কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে, আর টাকাও লাগতো অনেক কম। সেই কথা ভেবেই তোমাদের জন্য 10 মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে, যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে। এবার চলো ভিডিওতে ফিরে যাক। এবং এই যে ব্যাগ, এই ব্যাগের যেহেতু দিক এবং মান দুইটাই আছে, তাই ব্যাগের কিন্তু পরিবর্তন দুইভাবেই হতে পারে, অর্থাৎ মান পরিবর্তন হলেও ব্যাগ পরিবর্তন হয়, আবার যদি দিক পরিবর্তন হয় তাহলেও কিন্তু এই ব্যাগের পরিবর্তন হয়। এরপর দেখো এখানে আমাদের গুরুত্বপূর্ণ জিনিস এতটুকুই, এই সংজ্ঞাটুকু, ত্বরণ জিনিসটা কি আর মন্দন জিনিসটা কি। এরপর এখানে উপরে আরেকটা কথা আছে, যখন কোনো বস্তু সমবেগে যায় তখন কোনো ত্বরণ নেই। অর্থাৎ একটা বস্তু যখন ধরো 10 কিলোমিটার প্রতি ঘন্টায় একটা গাড়ি চলতেছে, তো ওইটা তো চলমানই আছে 10 কিলোমিটার পার ঘন্টায়, যেহেতু ওইখানে বাড়তেছে না বা কমতেছে না, 10 থেকে 11-12 হচ্ছে না, বা 10 থেকে কমে 9-8 হচ্ছে না, সেজন্য ওইখানে কোনো ত্বরণ নেই, ওইখানে সমবেগ। এর পরবর্তী পৃষ্ঠায় দেখি আমরা আমাদের জন্য কি আছে। এখানে দেখো একটা উদাহরণ দেওয়া আছে নিচে 2.06। এখানে বলছে চিত্রে কোনো একটি বস্তুর সময়ের সাথে বেগের পরিবর্তন দেখানো হয়েছে, কোথায় ত্বরণ আছে কোথায় নেই। আমরা জানি যদি ত্বরণ হয় সেটা নিচ থেকে উপরে যাবে, কারণ কম থেকে বাড়তে থাকবে। আর যখন ত্বরণ থাকবে না, অর্থাৎ বেগটা সমান থাকবে, তখন সেটা সোজা যাবে। যেমন একটু আগে বলছিলাম যে একটা গাড়ি 10 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে, তো ওইটা তো সমান যাবে কারণ একই বেগে যাচ্ছে। আর যদি সেটা উপর থেকে নিচে নেমে আসে, তার মানে আমরা বুঝতে পারবো ওইখানে নেগেটিভ ত্বরণ অথবা মন্দন আছে, যেহেতু এটা উপর থেকে নিচে আসতেছে। তো এখানে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব এই যে এই জায়গাটুকুতে কিন্তু এটা নিচ থেকে উপরে গেছে, তাই এখানে ত্বরণ আছে। আবার এই বি এর মধ্যে কিন্তু সোজা যাচ্ছে, তার মানে এখানে কোনো ত্বরণ নেই, এখানে সমবেগ সমান বেগে যাচ্ছে। এরপর এখান থেকে আবার সি জিনিসটা দেখো উপরে উঠছে, তার মানে এখানে ত্বরণ আছে। আবার সি এর পরে ডি এর দিকে দেখো উপর থেকে নিচে আসছে, তার মানে এখানে হলো নেগেটিভ ত্বরণ অথবা মন্দন। পরের পৃষ্ঠায় ত্বরণের যেই সূত্র, সেই সূত্রটা লেখা আছে দেখো। এই যে ত্বরণ মানে হলো শেষ বেগ বিয়োগ আদি বেগ ভাগ হলো অতিক্রান্ত সময়। এবং এইবার যেই নতুন বইটা 2025-এ দিছে সেটাও ঠিক ঠিক একই রকম। দেখো অতিক্রান্ত সময়ের শেষ বেগ বিয়োগ অতিক্রান্ত সময়ের আদিতে বেগ, জিনিস কিন্তু একই,
অর্থাৎ যেই নির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে যেই ব্যাগটা হইছে ওই ব্যাগটার আদি এবং শেষ ব্যাগের বিয়োগ ভাগ হলো অতিক্রান্ত যেই সময় অর্থাৎ যেইটুকু সময় লেগেছে। তো এইখানেও দেখো একই জিনিস, এটা আরো সহজ, বেশি জিনিস একই। শেষ ব্যাগ থেকে আদি ব্যাগ অর্থাৎ প্রথমে যেই ব্যাগটা ছিল ওই ব্যাগটা বিয়োগ দিব, তারপর যেইটুকু সময় নিয়ে এই কাজটা হয়েছে ব্যাগটা বাড়ছে সেই সময়টা দিয়ে ভাগ করব, তাহলে আমরা এখানে ত্বরণটা পেয়ে যাব। এবং এইখানে দেখো এটা হলো সূত্র, ত্বরণকে এ দিয়ে প্রকাশ করা হয় কারণ ত্বরণের ইংরেজি হলো অ্যাক্সেলারেশন। ওইখান থেকে এ প্রথম অক্ষরটা দিয়ে ত্বরণকে বোঝানো হয়, এবং শেষ বেগকে ভি দিয়ে, এবং আদি বেগকে ইউ দিয়ে, আর সময়কে টি দিয়ে প্রকাশ করা হয়। এবং এই যে এই সূত্রটা দেখো, এখান থেকে কিন্তু আমরা চাইলে আরও একটা সূত্র আনতে পারি। কিভাবে? দেখো এখানে টি কিন্তু ভাগ আকারে আছে, এই টিটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কিন্তু গুণ হয়ে যাবে। তাহলে দেখো ওই পাশে থাকবে শুধু ভি মাইনাস ইউ, আর এই পাশে হয়ে যাবে কি এ এবং টি। এরপর এখান থেকে আমরা শুধু শেষ ব্যাগটা যদি ভার করতে চাই তাহলে এখান থেকে মাইনাস ইউটা ওই পাশে নিয়ে প্লাস করে দেব। তাইলে মাইনাসটা ওই পাশে গিয়ে যে প্লাস ইউ প্লাস এটি হলো। তাহলে এখানে আমরা একটা সূত্র পেয়ে গেলাম, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, অর্থাৎ শেষ বেগের সূত্র হলো এইটা। তার মানে আমরা এই সূত্র থেকে আরেকটা সূত্র পেয়ে গেলাম। এটা কিন্তু আমাদের পরবর্তীতে কাজে লাগবে। যেগুলো মুখস্থ রাখতে বলবো তোমরা একটু ওইগুলো মুখস্থ রাখবে, এই সূত্রটা মুখস্থ রাখবে এবং এই সূত্রটাও মুখস্থ রাখবে। এর পরবর্তীতে আমরা এখানে মাত্রা নিয়ে আলোচনা করব। দেখো এইটার মাত্রা যদি আমরা বের করতে যাই, উপরে কিন্তু আছে ব্যাগ। তো আমরা জানি ব্যাগকে মিটার পার সেকেন্ড অর্থাৎ প্রতি সেকেন্ডে কতটুকু মিটার অতিক্রম করছে ওইটা দিয়ে পরিমাপ করা হয়। তাইলে এইটার যেই এককটা হলো ব্যাগের সেটা হলো মিটার পার সেকেন্ড। তাইলে উপরে হলো মিটার পার সেকেন্ড এবং নিচে হলো সময়। এখানে দেখো মিটার আমরা জানি দৈর্ঘ্যের একক, তাই এখানে লেন্থ হবে, এবং সেকেন্ড হলো সময়ের একক, তাইলে হবে টাইম। এবং টাইমের উপরে -1 হবে, কারণ হলো এটা প্রতি সেকেন্ডে হিসাব করা হয় অর্থাৎ সেকেন্ড দিয়ে এখানে ভাগ করা হয় তাই। এরপর নিচে দেখো এই যে টি, টি মানে হলো টাইম অর্থাৎ সময়, তাই আমরা লিখলাম নিচে টাইম। এখন এখানে এল এবং টি থেকে এই যে এল টি, আর এখানে ইনভার্স থেকে এই যে একটা ইনভার্স, এবং নিচে দেখো টাইম, টাইমের জন্য হলো টি। যেহেতু টাইমটা নিচে আছে তাই এটা নিচ থেকে উপরে গেলে উপরে হয়ে যাবে এল টি ইনভার্স 2, অর্থাৎ 2 দিয়ে উপরে ইনভার্স দিতে হবে। এবং নিচে এটার এককটা কত হবে? মিটার পার সেকেন্ড স্কয়ার, কারণ উপরে আছে মিটার পার সেকেন্ড, নিচে আরেকটা সেকেন্ড আছে, ওইটা উপরে গিয়া হবে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাইলে এই যে একক এবং ত্বরণের মাত্রা এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এগুলো টিক চিহ্নের মধ্যে আসে যে ত্বরণের মাত্রা কি, তারপর 4টা অপশন দিবে, সেখান থেকে আমাদের এইটাকে সিলেক্ট করতে হবে। এরপর এখানে এই যে এই সূত্রটা যেটা আমরা এখন বের করলাম ওইটা কিন্তু আছে এই যে এইখানে, এটা হলো একটা সূত্র, তারপর এটা হলো একটা সূত্র। এরপর দেখো বলা হয়েছে যদি স্থির অবস্থা থেকে শুরু হয় কোনো একটা বস্তুর বেগ, মানে ধরো একটা গাড়ি 0 থেকে শুরু হয়ে 20 কিলোমিটার পার আওয়ারে উঠলো 10 সেকেন্ড পর, তো এখানে কিন্তু আদিবেগ 0। তাইলে এখানে আমরা ভি এর সূত্র লিখতে পারি এটি, অর্থাৎ ইউ এর মান যেহেতু 0 তাইলে ভি এর সমান হয়ে যায় এটি। এরপর আমরা আরেকটু দেখি পরবর্তীতে, এখানে আরো একটা জিনিস দেওয়া আছে। উপরের আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়, তোমরা চাইলে রিডিং পড়ে নিতে পারো। আমরা সূত্র যেটা মূলত গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখিয়ে দিলাম। এরপর এখানে মধ্যাকর্ষণজনিত বলের প্রভাবে আমরা জানি কোনো একটা বস্তু পৃথিবীর মধ্যে উপর থেকে নিচে পড়ে। তো এই যে মধ্যাকর্ষণজনিত ত্বরণ যেই জিনিসটা, এটার একটা মান আছে, সবসময় ধরে নেওয়া হয় এটা হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই মানটা মনে রাখতে হবে। এটা হলো জি এর মান, জি মানে হলো গ্র্যাভিটি, গ্র্যাভিটি মানেই হলো মধ্যাকর্ষণ বল বা অভিকর্ষজ ত্বরণ এটাকে বলা হয়। এবং এই যে এটা দিয়ে কিন্তু আমরা কোন একটা পড়ন্ত বস্তুর হিসাবও নির্ণয় করতে পারি। কিভাবে? আমরা এই যে জি দিয়ে ওই ত্বরণটা দিয়ে এবং ওইখানে যে সময়টা লাগবে সময়টা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা একটা জিনিসের শেষ বেগটা পেয়ে যাব, যদি আদিবেগ 0 হয়। আর আদিবেগও যদি থাকে তাহলে ভি এর মান আমরা এখানে ইউ প্লাস জিটি লিখব। ওই যে এ পেয়েছিলাম আমরা একটু উপরেই, এই যে এ পেয়েছিলাম ইউ প্লাস এটি, এই এ হলো ত্বরণ, এই ত্বরণের জায়গায় আমরা ওই সময় লিখব অভিকর্ষজ ত্বরণ, যেই বলটার প্রভাবে একটা বস্তু উপর থেকে নিচে পড়ে। তাহলে ওইখানে আমাদের আরও একটা সূত্র হয়ে গেল ভি ইকুয়াল ইউ প্লাস জিটি বা ভি ইকুয়াল জিটি যদি ইউ এর মান 0 হয়। এর পরবর্তীতে আমরা গতির সমীকরণ নিয়ে আলোচনা করব। এই পুরো চ্যাপ্টারে শুধুমাত্র 5টা
এরকম অক্ষর আছে যেগুলো দিয়ে আমাদের সবগুলো অঙ্ক হবে। এইখানে দেখো ইউ হলো আদিবেগ অর্থাৎ সময়ের শুরুতে যেই বেগটা, এ হলো ত্বরণ, টি হলো যে সময় অতিক্রান্ত হয়েছে অর্থাৎ সময়টুকু, ভি হলো শেষ বেগ বা অতিক্রান্ত সময়ের পরে যে বেগটা, এস হলো অতিক্রান্ত সময়ে যে দূরত্ব অতিক্রম করেছে ওইটুকু। এই 5টা জিনিসকে আমরা কিন্তু মনে রাখতে পারি এই যে সুভাত এই শব্দটা দিয়ে, এস ইউসু ভি এ টি ভার, সুবাত এই শব্দটা দিয়ে আমরা মুখস্থ রাখতে পারি। এই 5টা জিনিসের বাইরে আর কোনো কিছু নাই আমাদের এই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে। এর পরবর্তীতে দেখো এখানে বলা হয়েছে যদি কোনো ত্বরণ না থাকে তাহলে ব্যাগের পরিবর্তন কিন্তু হয় না। আমরা জানি ত্বরণ না থাকলে ব্যাগের পরিবর্তন হয় না, তার মানে এটা সমবেগে চলে, তাই আদি বেগ আর শেষ বেগ কিন্তু তখন সমান হয়ে যায়। তাই অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ওই সময় যখন কোনো ত্বরণ থাকে না, যখন কোনো কিছু সমবেগে চলে। তোমাকে প্রশ্নের মধ্যে সমবেগে কথাটা উল্লেখই কইরা দেওয়া হইব। তো ওই ক্ষেত্রে সমবেগে যখন একটা বস্তু চলে তখন ওইটার অতিক্রান্ত দূরত্বের সূত্রটা হলো এস ইকুয়াল ভিটি, অর্থাৎ ব্যাগ যেটা আছে ওই ব্যাগ এবং ওই সময়টার গুণফলই হলো ওইটার অতিক্রান্ত দূরত্ব। এর পরবর্তীতে আমরা জানি যদি কোনো জায়গায় সমত্বরণ থাকে অর্থাৎ ত্বরণ থাকে তখন কিন্তু শেষ বেগের সূত্র হয় এই যে এইটা ইউ প্লাস এটি। তার মানে আমরা কিন্তু এইখানে সরাসরি সমবেগের সূত্র দিয়ে ওই সময় অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো না, তখন কিন্তু আমাদের ত্বরণও লাগবে। তাই এইটার জন্য আমরা পরবর্তী পৃষ্ঠায় দেখি যে এই যে এখানে প্রতি মুহূর্তে ব্যাগের যে পরিবর্তন হচ্ছে ত্বরণের কারণে, তাই এস ইকুয়াল আমরা ভিটি কিন্তু লিখতে পারছি না, কারণ এখানে ত্বরণ হচ্ছে ভি এর মান কিন্তু পাল্টাচ্ছে, একটু পরপর বাড়তেছে। তাই কিন্তু আমরা যদি একটা গড় বেগ ভি ধরে নিই তাহলে কিন্তু লিখতে পারতাম এই যে এস ইকুয়াল বড় হাতের ভি, এখানে আমরা বড় হাতের দিয়ে এটা আগে আমরা ধরে নিলাম, এটা থেকে আমরা নির্ণয় করব। তো এখন দেখো তার অর্থ অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য আমাদের শুধু গড় বেগটি বের করতে হবে। সমত্বরণের জন্য বিষয়টি সহজ, কোনো কিছু যদি সমহারে বাড়তে থাকে তাহলে তার গড় মান হচ্ছে ঠিক মাঝামাঝি সময়ের মান। অন্যভাবে বলা যায় যদি কোনো কিছুর সমহারে বাড়তে থাকে তাহলে শুরু এবং শেষ মানের গড় হচ্ছে গড় মান। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই যে আমরা একটা গড় ব্যাগ ধরে নিলাম, ওই গড় ব্যাগের মানে হবে শুরুর ব্যাগ এবং শেষের ব্যাগ যেটা হবে এই দুইটাকে যোগ করে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে যেই মানটা হবে ওইটাই কিন্তু মূলত আমাদের জন্য ওই গড় ব্যাগটা আর কি। তাহলে এখানে আমরা এই যে ভি সমান কি ইউ প্লাস ভি বাই 2 লিখতে পারি না, কারণ এটা হলো আদি ব্যাগ, এটা শেষ ব্যাগ, দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলাম তাহলে আমরা গড় ব্যাগ পেয়ে গেলাম। এরপর এই যে ভি এর মান এটা আমরা বসাইলাম ইউ প্লাস ভি বাই 2। এখানে আমরা এই যে একটু উপরে ভি আছে এই ভি এর জায়গায় কিন্তু আমরা ওই যে উপরে ইউ প্লাস এটি একটা সূত্র পাইছিলাম ভি ইকুয়াল ইউ প্লাস এটি, ওই ভি এর মানটা আমরা এখানে ইউ প্লাস এটি বসাই দিলাম। এর পরবর্তীতে দেখো এখানে একটা ইউ এখানে আরেকটা ইউ, তাহলে হলো 2টা ইউ, নিচে 2 দিয়ে ভাগ দিলাম এবং প্লাস দিয়ে আলাদা করে এখানে দেখো এটি, এই এটিকে আবার 2 দিয়ে ভাগ দিলাম, তাহলে এখানে উপরের 2 এবং নিচের 2 কাটা গিয়ে থাকবে এখানে শুধু ইউ এবং প্লাসের প্লাস দেওয়ার পর এইখানে দেখো এই এটিটা আমরা আলাদা নিয়ে এখানে হাফ আলাদা লিখলাম, তাহলে কিন্তু এই জিনিসটাই হলো হাফ এটি, এটি কিন্তু উপরে গুণ বোঝাচ্ছে। তাহলে আমাদের এখানে ভি এর মানটা বের হলো ইউ প্লাস হাফ এটি। এখানে এই যে গড় যেই মানটা বের হলো ঠিক এই মানটা আমরা যে উপরে ধরে নিয়েছিলাম এস সমান ভিটি, এই সূত্রের মধ্যে যদি এখন আমরা বসাই দিই তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত সূত্রটি পেয়ে যাই। তাহলে এখানে আমরা ওইটাই করব। এই যে ভি এর মান আমরা এখানে বের করলাম এইটা ইউ প্লাস হাফ এটি, এই যে ইউ প্লাস হাফ এটি এখানে বসাই দিলাম। এরপর সাথে যেই টিটা ছিল এই টিটা এখানে গুণ আকারে ছিল, গুণ দিয়ে দিলাম। এইবার এই যে এই পুরোটাকে কিন্তু এই টি দিয়ে গুণ বোঝাচ্ছে, তার মানে টি দিয়ে এইটাকে আমরা গুণ করব আবার এটাকেও গুণ করব, তাহলে হবে কত ইউ এবং টি এ হবে ইউটি প্লাস হাফ এই যে এ টি এ টি গুণ হয়ে হবে টি স্কোয়ার। তাহলে আমাদের অতিক্রান্ত দূরত্ব অ্যাশের সূত্রটা হলো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা কিন্তু যখন কোনো কিছু ত্বরণ থাকবে তখন আমরা এই সূত্র দিয়ে নির্ণয় করে ফেলবো পুরাটাকে। তাহলে তোমাদের এইখান থেকে এই সূত্রটাকেও মুখস্থ রাখতে হবে, এটা আমাদের প্রয়োজন হবে। এরপর আমরা আরেকটু যদি নিচে যাই তাহলে এখানে দেখতে পাবো যে আমরা কিন্তু এতক্ষণ সবগুলো যতগুলো অঙ্ক করেছি যতগুলো সূত্র দেখেছি সবগুলোর মধ্যে কিন্তু এই যে টি জিনিসটা আছে সবগুলোর মধ্যে কিন্তু টি আছে। আমরা যদি এখন বলি যে আমরা এই টিটা রাখবো না অর্থাৎ সময় ছাড়াই আমরা একটা অতিক্রান্ত দূরত্ব বা শেষ বেগ বের করে ফেলবো, সেটাও কিন্তু সম্ভব। কিভাবে, চলো আমরা এই সমীকরণটা বের করে নিই। এখানে কিন্তু আমরা দেখেছিলাম ভি ইকুয়াল
ইউ প্লাস এটি। তো এখন যদি আমরা উভয় পাশে স্কয়ার দিয়ে দিই তাহলে কিন্তু বীজগণিতের নিয়মে আমরা আরেকটা সূত্র বানাতে পারি। তাহলে উভয় পাশে স্কয়ার দিয়ে দিলাম। এবার দেখো এই ভি স্কয়ারের ভি স্কয়ার এখানে লিখলাম এবং এখানে দেখো এটা এ ধরলে এটাকে যদি আমরা বি ধরি তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র পড়ে। তাহলে আমরা এই সূত্রটা এখানে লিখে দিলাম এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই মানটা বসানোর পর এখানে ইউ স্কয়ার প্লাস এইখান থেকে আমরা 2a কমন নিব। যদি আমরা এখানে 2a কমন নেই তাহলে এখান থেকে 2 এবং এ বাদ যাবে, থাকবে শুধু ইউটি। তাইলে এখানে লিখলাম ইউটি, তারপর প্লাসের প্লাস দেওয়ার পর এখানে কিন্তু 2 ছিল না, যেহেতু আমরা 2টা আমরা এখানে কমন নিছি এক্সট্রাভাবে, তাই আমরা এখানে ভাগ দিয়ে দেব। তাহলে এখানে দিলাম 1/2 দিয়ে ভাগ, কারণ এখানে যখন আমরা কমন নিছি তখন এখানে ভাগ দিতে হবে যেহেতু নেই। এরপর এখানে একটা এ কিন্তু এখানে কমন আইসা পড়ছে, এই যে এখানে কমন, তাই এটা বাদ। তাই দুইটা এ থেকে একটা এ এখান থেকে বাদ, তাহলে থাকবে শুধু একটা এ লিখলাম। এরপর এই যে টি স্কোয়ার, এই টি স্কোয়ার এখানে দিলাম। তাহলে এইখান থেকে দেখো আমাদের এই জায়গায় যদি এস এর মানটা আমরা বসাই দিই, দেখো এস এর মানে কিন্তু আমরা পাইছিলাম ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাইলে এই ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের জায়গায় আমরা এস বসাই দিলাম, তাইলে 2as হয়ে গেল। তাহলে আমাদের আরেকটা সূত্র বের হয়ে গেল, এইটা ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। এই সূত্রটাকে আমাদের এখানে মুখস্থ রাখতে হবে। এইবার চলো তোমাদেরকে আরও একটা মজার জিনিস শিখিয়ে দেই। এই যে দেখো এখানে কিন্তু আমরা এই যে ভি এর মান, এই যে এই ভি এর মানটা, এই ভি এর মান কিন্তু আমরা ইউ প্লাস ভি বাই 2 পেয়েছিলাম, অর্থাৎ গড় বেগ ধরে। তো এইখানে আমরা কিন্তু এখানে ত্বরণ বের করার পর তারপর এখানে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় সূত্র পাইছি। এখন ধরো আমরা ত্বরণ বের না করে শুধুমাত্র এই সূত্রটুকু থেকে আমরা অতিক্রান্ত দূরত্বের সূত্র বের করে ফেলবো, যেটার মান কিন্তু একই হবে। তাহলে কিভাবে করব? একদম সহজ। এই যে এই ভি এর জায়গায় শুধুমাত্র আমরা ইউ প্লাস ভি বাই 2 বসিয়ে দিব। তাহলে আমাদের এস এর আরও একটা সূত্র বের হবে, সেটা হলো ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এটা কিন্তু শর্টকাট একটা নিয়ম, আমি লিখে দিচ্ছি। অ্যাশের আরেকটা সূত্র এই যে এখান থেকে গিয়ে হবে এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। কারণ কি? কারণ হলো আমরা এই যে এই ভি এর মানটা কিন্তু এই যে এখানে পেয়েছিলাম, তাহলে এই মানটা এখানে এইভাবে বসিয়ে দিতে পারি। এবং এই যে এটাও কিন্তু একই সূত্র, একই মান বের হবে। এখানে ত্বরণ নির্ণয় করার পর এই সূত্র দিয়ে বের করতে হবে। আর এটা ত্বরণ নির্ণয় না করে শেষ বেগ আর আদি বেগ থাকলেই আমরা সরাসরি এই সূত্র দিয়ে মান বের করতে পারবো। আমরা পরবর্তীতে অনুশীলনীর মধ্যে যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়েও আলোচনা করব। সেই ভিডিওগুলো আমরা দিয়ে দেব ডেসক্রিপশনে লিংক, সেখানে তোমরা দেখে নিতে পারো। এর পরবর্তীতে চলো দেখি আমাদের জন্য আর কি কি অপেক্ষা করছে। এখানে একটা উদাহরণ অপেক্ষা করছে আমাদের জন্য, যেখানে বলা হয়েছে একটা গাড়ির বেগ যদি 1 মিনিটে স্থির অবস্থা থেকে 60 কিলোমিটার পার আওয়ার হয় তাহলে গাড়িটির ত্বরণ কত? একদম সিম্পল এটা। এখানে দেখো একটা গাড়ি কিন্তু স্থির অবস্থা থেকে তারপর বাড়ছে, তাইলে স্থির অবস্থার ক্ষেত্রে আমরা জানি আদিবেগ ইউ এর মান 0 ধরে নিতে হয়। তাইলে ধরলাম আমরা 0 মিটার পার সেকেন্ড, এবং এই যে শেষ বেগ 60 কিলোমিটার পার আওয়ার হয়েছে। যখন কোনো কিছু কিলোমিটারে থাকবে তখন ওইটাকে আমাদের মিটারে নিয়ে যেতে হবে, এবং যখন ঘন্টায় থাকবে সেটাকে আমরা নিয়ে যাব সেকেন্ডে। এটা হলো নিয়ম। আমাদের এই অধ্যায়গুলোতে আমরা এই সব কিছুর মধ্যে, সবগুলো অঙ্কর মধ্যেই আমরা সেটাকে মিটারে, কিলোমিটার থেকে মিটারে এবং ঘন্টা থেকে সেকেন্ডে নিয়ে নিব। এরপর দেখো এখানে এই যে কিলোমিটার 60 ছিল, এই 60 কিলোমিটারকে আমরা 1000 দিয়ে গুণ করব, কারণ 1 কিলোমিটারে 1000 মিটার, এবং ঘন্টায় কত সেকেন্ড? 3600 সেকেন্ড। ঘন্টাকে মিনিটে আনতে 60 দিয়ে গুণ, আবার মিনিটকে সেকেন্ডে নিতে 60 দিয়ে গুণ করব। তাহলে এটা দিয়ে গুণ করে এটাকে ভাগ করলে হবে এত। তাহলে আমাদের শেষ বেগ বের হলো 16.67 মিটার পার সেকেন্ড। এবং এই জিনিসটাকে আমরা ওই যে একটু আগেই একটা সূত্র বের করেছিলাম, এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি, প্রথমেই কিন্তু আমরা ওই সূত্রটা দেখেছিলাম। তাহলে এখানে এই যে ওই জিনিসটাই বসাইলাম, এ ইকুয়াল এই যে ভি মাইনাস ইউ বাই টি, ওইটাই এই যে আদিবেগের মান কিন্তু এখানে 0, তাই আমরা 0 লিখলাম না বা ইউটা লিখলাম না, ডাইরেক্ট আমরা ভি বাই টি দিয়ে দিলাম। তাহলে আমাদের এইটাই হলো ত্বরণ, এটাই হলো আমাদের অ্যান্সার। এর পরবর্তীতে দেখো আরেকটা প্রশ্ন হলো, একটা গাড়ি যদি 60 মাইল প্রতি ঘন্টা বেগে চলতে চলতে হঠাৎ তার ইঞ্জিন বন্ধ হয়ে যায়, গাড়িটি থামতে 5 মিনিট সময় যদি নেয়, তাহলে গাড়িটার মন্দন কত হবে? তো এই ক্ষেত্রে আমরা গাড়িটার মন্দন বা নেগেটিভ ত্বরণ সেটা বের করব। তো এই ক্ষেত্রে দেখো 1 মাইল সমান আমরা জানি 1.6 কিলোমিটার। যদি না জানো তাহলে এটা মুখস্থ করে নাও, কারণ অনেক সময়
এই দূরত্বটা অতিক্রান্ত দূরত্বটা আমাদেরকে মাইলেও দেওয়া থাকতে পারে, তাইলে ওই ক্ষেত্রে আমরা 1.6 কিলোমিটার ধরে তারপর করব। এবার 1.6কে আমরা 1000 দিয়ে গুণ করি, তাহলে হবে 1600 মিটার। তো আমাদের মাইলটাকে মিটারে নিয়ে গেলাম, এরপর আদিবেগটা দেয়া ছিল 60 মাইল প্রতি ঘন্টা। তাইলে এই যে 60কে আবার 1.6 দিয়ে গুণ করব, তাহলে এটা কিলোমিটারে আসবে, এবং এই কিলোমিটারকে আবার 1000 দিয়ে গুণ করব, তাহলে সেটা মিটারে আসবে। এরপর ঘন্টা যে ছিল প্রতি, ওই ঘন্টার জন্য আমরা 60 গুণ 60 অর্থাৎ 3600 দিয়ে ভাগ করব, কারণ 1 ঘন্টায় হলো 3600 সেকেন্ড। তো এবার হবে আমাদের 26.8 মিটার পার সেকেন্ড, এটা হবে আদিবেগটা। এটা কিন্তু আদিবেগ, কারণ গাড়িটা চলমান ছিল বিদায় এখানে আদিবেগটা দিতে হবে, এবং শেষ বেগটা হবে 0, কারণ গাড়িটা চলতে চলতে গিয়ে কিন্তু থেমে যাবে। তাই গাড়িটার শেষ বেগ হবে 0 এই ক্ষেত্রে। এটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে কোন বেগটা বলছে। তাহলে এইখানে আমরা ভি এর মান 0 ধরবো, তাহলে আমাদের সূত্র হবে a ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। তো এবার ভি এর মান আমরা 0 বসিয়ে দেই। বসানোর পর এখানে ইউ এর মান এটা বসাইলাম, টি এর মান যেটা ছিল, টি এর মান কত ছিল, 5 মিনিট ছিল। তো ওই 5 মিনিটটাকে কিন্তু আমরা, এই যে 5 মিনিটকে কিন্তু আমরা 60 দিয়ে গুণ করব, তাহলে সেকেন্ডে চলে যাবে। তাহলে ওইটাই করলাম। এখানে 300 হলো 5 মিনিটে সেকেন্ড। এটাকে আমরা ভাগ করলে এত হবে, এটা হবে আমাদের নেগেটিভ ত্বরণ অথবা মন্দন। এটা হলো এখানে অ্যান্সার। এর পরবর্তী প্রশ্নটা হলো, একটা বুলেট 1.5 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুটে একটি দেয়ালের মাঝে যদি 10 সেন্টিমিটার ঢুকতে পারে, তাহলে বুলেটের মন্দনটা কত হবে? তো এই ক্ষেত্রে আমরা দেখবো আমাদের কোন কোন মানগুলো দেওয়া আছে। দেখো তো, এখানে দেখো আমাদেরকে আদিবেগের মান দেয়া আছে। ইউ এর মান 1.5 কিলোমিটার পার সেকেন্ড, কারণ বুলেটটা চলতেছিল এত বেগে। এরপর শেষ বেগ কত হবে? তাহলে 0 হবে, কারণ বুলেটটা যখন একটা কোনো কিছুর মধ্যে ঢুকবে তখন কিন্তু এটার বেগটা সর্বশেষে 0 হয়ে যাবে। তাহলে ভি এর মান হবে এখানে 0। এরপর দেখো এখানে বলছে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে, তাইলে এইটা হবে অতিক্রান্ত দূরত্ব, কারণ যতটুকু পথ অতিক্রম করেছে সেটাই কিন্তু এস এর মান, অতিক্রান্ত দূরত্বর মান। তাইলে এই যে এই তিনটা জিনিস দিয়া আমরা কি এর মান বের করব? মন্দন অথবা নেগেটিভ ত্বরণ অথবা ত্বরণও বলতে পারো অনেক সময়। তাইলে ওই ক্ষেত্রে আমরা মন্দন বা নেগেটিভ ত্বরণ যেটা হয় সেটাই কিন্তু বের করব, জিনিস কিন্তু একই। তাহলে এই মানগুলো দিয়ে আমাদের এই অঙ্কটা করার একটা মাত্র উপায় হচ্ছে এই যে এই সূত্রটা, যেটা আমরা সবার শেষে শিখছিলাম, সেটা ছিল ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এই ক্ষেত্রে কিন্তু প্লাস হবে না, এখানে হবে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as। মাইনাস কেন হবে? কারণ এই যে বুলেটটা কিন্তু কোনো কিছুর ভিতরে গিয়ে ঢুকছে, যেহেতু এখানে ঢুকছে ওই ক্ষেত্রে কিন্তু একটা বল তাকে বাধা দিছে, অর্থাৎ ওই যে দেয়ালের বল একটা বাধা দিছে, যেখানে বাধার বিপরীতে কাজ করার কারণে এখানে আমাদের সবসময় মাইনাস ধরতে হবে। যত অঙ্ক দিবে তোমাদেরকে, যদি বলে যে কোনো একটা দেয়ালে কোনো একটা গাছে একটা বুলেট ঢুকছে, তখন কিন্তু আমরা ওই ক্ষেত্রে এখানে মাইনাস ইউজ করব। এরপর শেষ বেগ কত হবে? 0 হবে, যেহেতু বুলেটটা থেমে যাবে। তাহলে এখানে শেষ বেগের মান এই যে 0 বসাইলাম ওই সূত্রে, তারপর আদি বেগের মান বসাইলাম এখানে, এই যে 1.5 কিলোমিটার যেটা, ওইটাকে কিন্তু 1000 দিয়ে আমরা ভাগ করব, কারণ ওইটাকে মিটারে নিব। এরপর মাইনাস 2a, এখানে এস এর মান কিন্তু এখানে 10 সেন্টিমিটার, সেন্টিমিটারকে কিন্তু আমরা মিটারে নিতে হবে, মিটারে নিলে ওইটাকে 100 দিয়ে ভাগ করতে হবে। তাইলে ভাগ করলাম। এইবার আমরা এই পাশ ওই পাশ করি। এই পাশে যে -2a ওইটা আমরা এই পাশে নিয়ে আসব। এরপর এই পাশে এই যে এইটা দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে কিন্তু 0.2 হবে। ওই 0.2টা আমরা ওই পাশে নিয়ে ভাগ করে দেব, আর এই পাশেরটা এই পাশে এটাই থাকবে। তাহলে আমাদের এর মানটা বের হবে হলো এত মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হবে ওই বুলেটটার মন্দন অথবা নেগেটিভ ত্বরণ। এর পরবর্তীতে 2.8-এ আমরা গ্যালিলিওর কিছু সূত্র দেখব। এটা হলো পরন্ত বস্তুর ক্ষেত্রে সূত্র। এটা আর তেমন কিছু না, এটা জাস্ট একটু আগে আমরা যেই সূত্রগুলো পড়ছি ওই সূত্রগুলো দিয়েই এইটাও আমরা কভার করে ফেলবো। এটা একদমই সহজ। এখানে দেখো গ্যালিলিও কিন্তু আমাদেরকে 3টা সূত্র দিয়েছেন, যেটা পরন্ত বস্তুর ক্ষেত্রে উপর থেকে যদি কোনো একটা বস্তু এই যে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ অর্থাৎ অভিকর্ষ ত্বরণের প্রভাবে যেটা পড়ে, ওইটা পড়ার ক্ষেত্রে যেই কিছু নিয়ম মেনে ওই বস্তুটা পড়ে, ওইটার ক্ষেত্রে তিনি 3টা সূত্র দেন। 3টা সূত্রের ক্ষেত্রে এই সূত্রগুলো তেমন কাজে লাগে না, শুধুমাত্র কয়ের মধ্যে এই সূত্রগুলোকে লিখতে বলে, যে গ্যালিলিওর প্রথম সূত্রটা কি, পরন্ত বস্তুর প্রথম সূত্রটা কি, অথবা দ্বিতীয়টা কি, এরকমভাবে আসে। তো এই 3টা তোমরা একটু মুখস্থ করে নিবে। প্রথম সূত্রটা হলো এটা: স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। এইখানে
যেই কথাটা তিনি বলছেন সেটা হলো তুমি উপর থেকে যদি একটা পাথর এবং উপর থেকে যদি একটা কাগজ ছেড়ে দাও, তাহলে এই পাথর এবং কাগজ দুইটা কিন্তু একই সময়ে মাটিতে পড়বে। কিন্তু আমরা বাস্তবে কিন্তু দেখি যে না, দুইটা এক সময় পড়ে না। পাথরটা আগে পড়ে যায়, তারপর কাগজটা কিন্তু একটু পরে পড়ে। কেন? এর কারণটা হলো এই যে বাতাস বাধা দেয়, এই বাতাসের বাধার কারণে। যদি এই বাতাসের বাধাটা না থাকে, যদি না থাকে, তাহলে অবশ্যই পাথর এবং এই যে কাগজটা দুইটা একই সময় নিচে পড়বে। তোমরা চাইলে এটার ভিডিও আছে, দেখে নিতে পারো। এটা হলো ভ্যাকিউম একটা জায়গা। ওই ভ্যাকিউম জায়গার মধ্যে ওইটা দিয়ে পরীক্ষা করা হয়েছে, একটা পালক এবং একটা আপেল। ওই ক্ষেত্রে আপেল এবং যেই পালকটা মুরগির পালক ইউজ করা হয়েছে, দুইটা একই সাথে মাটিতে পড়ছে, কারণ ওই ক্ষেত্রে কোনো বাধা ছিল না বাতাসের। এরপর দ্বিতীয় যে সূত্রটা সেটা হলো এইটা, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। এবং তৃতীয় যে সূত্রটা সেটা হলো স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ এটাকে এইচ সমানুপাতিক টি স্কোয়ার দিয়ে প্রকাশ করা হয়, আর এটাকে করা হয় ভি সমানুপাতিক টি দিয়ে। তো এগুলোর তেমন কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই এখানে। এই যে সূত্রগুলো, এগুলো জাস্ট আমরা একটু আগেই যে সূত্রগুলো পড়ে আসছি ওইটারই প্রতিফলন। তো এখানে আগে আমরা পড়ে আসছিলাম ভি এর মান হলো ইউ প্লাস এটি, এখানে ভি এর মান হবে ইউ প্লাস জিটি। কারণ কি, আগে ছিল আমাদের ত্বরণ, এখানে হলো অভিকর্ষ ত্বরণ। তো অভিকর্ষ ত্বরণকে জি দিয়ে প্রকাশ করা হয়, তাই আমরা এর জায়গায় জি লিখে দিব শুধু। এবং এই ক্ষেত্রে দেখো, এতক্ষণ আমরা পড়ছিলাম অতিক্রান্ত দূরত্ব, যেটাকে এস দিয়ে প্রকাশ করা হয়। এক্ষেত্রে আমরা অ্যাশের জায়গায় শুধু এইচ বসিয়ে দিব, কারণ হলো উপর থেকে নিচে কোনো কিছু পড়লে ওইটার কিন্তু হাইট থাকে, অর্থাৎ উচ্চতা থাকে। ওই হাইটের এইচ এখানে বসাই দিলাম, এবং এখানে আবার এর জায়গায় শুধু এই যে এখানে এর জায়গায় জি বসাই দিলাম। এরপর ইউ স্কোয়ার প্লাস এখানে এ এস ছিল, এর জায়গায় বসাবো জি এবং এইচ এর জায়গায় বসাবো এস। তাহলে জিনিসটা এইটাই হয়ে গেল, আগে যেটা শিখছি ওইটাই। আর আমরা তো জি এর মান জানি 9.8, এটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। এটা আমাদের মনে 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 রাখে ওইখান থেকেই বসাই দিতে হবে। অনেক ক্ষেত্রে উল্লেখ থাকে প্রশ্নে, আবার অনেক ক্ষেত্রে থাকে না। তো এই জিনিসগুলোই এখানে আলোচনা করা হয়েছে, তোমরা রিডিংগুলো চাইলে পড়ে নিতে পারো। পরবর্তীতে আমরা উদাহরণটা দেখব। দেখো, প্রশ্নের মধ্যে বলা আছে ক্রিকেটের একজন ভালো পেস বোলার ঘন্টায় 150 কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে একটা বল ছুড়তে পারে। সে যদি খাড়া উপরের দিকে বলটা ছুড়ে, বলটা কত উপরে উঠবে? তো এখানে আমাদেরকে এইচ এর মান বের করতে বলা হয়েছে, অর্থাৎ উচ্চতাটা। এই ক্ষেত্রেও আমরা আগের মতোই 150 কিলোমিটার যেটা প্রতি ঘন্টায় বেগ আছে ওইটাকে মিটার সেকেন্ডে নিয়ে যাব। তাহলে 1000 দিয়ে গুণ করে 3600 বা 60 গুণ 60 দিয়ে ভাগ করব। তো এখানে হবে আমাদের 41.67। এটা হলো আদি বেগ, যেহেতু এই বেগে তিনি ছুড়বেন। এবং শেষ বেগটা কিন্তু এখানে জিরো হয়ে যাবে, কারণ একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে কিন্তু ওই বলটা থেমে যাবে। তাহলে ওইখানে শেষ বেগ হবে জিরো। তো এখানে আমরা যে সূত্রটা ব্যবহার করব ওইটা হলো ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2GH। এখানে ইউ স্কোয়ার মাইনাস 2GH হওয়ার কারণ কি? কারণ হলো বলটা কিন্তু নিচ থেকে উপরে উঠবে। যখন নিচ থেকে উপরে উঠবে তখন যেই অভিকর্ষ ত্বরণ কিন্তু উপর থেকে নিচে টানে। তো এটা কিন্তু নিচ থেকে উপরে যাওয়ার কারণে অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ হচ্ছে। যেহেতু বিপরীতে হচ্ছে, তাই এখানে এই জি এর মানটা হয়ে যাবে মাইনাসের। যেহেতু জি এর মানটা মাইনাসের, তাই এখানে ওই প্লাসটা আগের মাইনাস হয়ে যাবে। তাহলে এক কথায় আমরা খেয়াল রাখতে পারি, যদি কোনো কিছু নিচ থেকে উপরে যায় তাহলে এখানে সূত্রগুলো সব হবে মাইনাসের, যেখানে জি থাকবে। তো এইবার এই সূত্রটার মধ্যে এই যে ভি এর মান 0 বসাই দেব, ইউ এর মান যেটা উপরে পাইছি 41.67 মিটার পার সেকেন্ড ওইটা বসাবো। এরপর জি এর মান কিন্তু আমরা 9.8 এটা জানি, সেটা বসাই দেব। এরপর আমরা এই যে এই পাশের এইগুলো এই পাশে নিয়ে আইসা তারপর এখানে এইচটা রাইখা শুধু 2G ওই পাশে পাঠাই দেব। তাহলে ইউ স্কোয়ার বাই 2G হবে আমাদের সূত্রটা। তাহলে এখানে যদি আমরা মানগুলো বসাই দিই তাহলে আমাদের অ্যান্সারটা হবে এইটা। এর পরবর্তী প্রশ্নে বলা হয়েছে পৃথিবীকে ঘিরে মহাকাশ যখন ঘুরতে থাকে তাদের দ্রুতি কিন্তু অনেক বেশি হয়, প্রায় 10 কিলোমিটার পার সেকেন্ড। এরকম গতিতে যদি আকাশের দিকে একটা কামানের গোলা ছুড়ে দেই, সেটা কত উপরে উঠবে? তো এই ক্ষেত্রে আমরা কি করব, আগের মতোই উপরে যে অঙ্কটা করে আসলাম এটার মতোই সেম টু সেম, জাস্ট আদি বেগের মানটা ধরে নিব এইটা 10,000 মিটার পার সেকেন্ড, কারণ কিলোমিটারকে মিটারে নিয়ে যাব। আর এখানে তো সেকেন্ডই দেওয়া আছে, তাই আমরা আর ওইটাকে 3600 দিয়ে ভাগ দিব না।
তাইলে এখানে ইউ এর মান বসায় দাও, এখানে 2.2 ইন্টু 9.8 বসায় দাও, তাহলে এইটাই হবে অ্যান্সার, ওই যে উপরেরটা। এই যে এটা কিন্তু আমরা বের করছিলাম এই সূত্র থেকে, তাইলে এইটাই ডাইরেক্ট এখানে করে দিলাম। এর পরবর্তীতে দেখো এই সূত্রটা দিয়ে কিন্তু আমরা নিচ থেকে উপরে গেলে কোনো কিছুর মান আমরা বের করে নিব, যেটারই বলে। এর পরবর্তীতে পরের পৃষ্ঠায় দেখো এখানে নিজে করো লেখে কিছু জিনিস দেওয়া আছে। এগুলো তেমন কোনো গুরুত্বপূর্ণ জিনিস না, এগুলো থেকে কিছুই আসে না। কিন্তু এখান থেকে এই যে এরকম বক্স আকারে কিছু জিনিস তোমাদের পরীক্ষায় সৃজনশীল প্রশ্নে দিয়ে দেয়। ওইগুলোর জন্য আমরা আলাদা বোর্ড প্রশ্ন থেকে যে প্রশ্নগুলো আসছে ওইগুলো নিয়ে এবং ওইগুলোর অ্যান্সার নিয়ে আলাদা একটা ভিডিও করব। ওইখানে আমরা এই অধ্যায়ের সবগুলো সমস্যা দূর করে দিব। তাই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও সেগুলো পেতে। এবং এর পরবর্তী দেখো এখানে যেই পৃষ্ঠাগুলো আছে এখানে তেমন কোনো গুরুত্বপূর্ণ জিনিস নেই। এইখান থেকে তোমাদেরকে দিবে হলো প্র্যাকটিক্যালের মধ্যে তোমাদেরকে লিখতে দিবে। ওই ক্ষেত্রে তোমরা এখান থেকে মনে হয় দেখে দেখেই লিখে ফেলবে। তো দেখে দেখে ওই সময় এই যে এগুলো লিখবে। এরপর এখানে আর গুরুত্বপূর্ণ কিছুই নেই এই অধ্যায়ের মধ্যে। এর পরবর্তীতে আসে হলো সৃজনশীল অংশ বা অনুশীলনীর যে অংশটুকু সেগুলো। নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের গতি অধ্যায়ের পার্ট 3-তে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা অনুশীলনীর অংশগুলো দেখব। অনুশীলনের মধ্যে প্রথমে আছে সাধারণ প্রশ্ন, এরপর আছে গাণিতিক প্রশ্ন, এর পরবর্তী পৃষ্ঠাতে আছে বহুনির্বাচনী এবং সৃজনশীলগুলো। প্রথমে চলো আমরা এই বহুনির্বাচনী এবং সৃজনশীলগুলো দেখে নেই। এরপর এখানে যে গাণিতিক এবং সাধারণ প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর দেখব। এখানে প্রথম যেই টিকচিহ্নটা দেয়া আছে সেটা হলো ত্বরণের একক কোনটি? তোমরা যারা আমাদের পার্ট 2 দেখেছো যারা, তারা অবশ্যই জানো সেখানে আমরা কিন্তু এই ত্বরণের এককটা কিভাবে এরকম আসছে সেটা কিন্তু সেখানে দেখিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই দ্বিতীয় পার্টটা দেখে নিবে, ডেসক্রিপশনে লিংক দেয়া আছে। তো এটা হবে মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপর 2 নম্বর কোয়েশ্চেন হলো ঘড়ির কাঁটার গতি কী রকমের গতি? এটার অ্যান্সারটা হবে গ নাম্বার, পর্যায়বৃত্ত গতি। এরপর 3 নম্বর হলো স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের কি? ওই সময়ের বর্গের সমানুপাতিক। এটা কিন্তু আমাদের গ্যালিলিও যেই 3টা সূত্র দিয়েছিল পড়ন্ত বস্তুর, যেটা আমাদের পার্ট 2 এর মধ্যে দেওয়া আছে, ডেসক্রিপশনে লিংক আছে দেখে নিও। সেখানে কিন্তু এটা দেয়া আছে 3টা সূত্র, এটা 3 নাম্বার সূত্রটা। এরপর 4 নাম্বার কোয়েশ্চেন হলো একটি বস্তু স্থির অবস্থান থেকে এ সমতরণে ধরো চলতেছে, নির্দিষ্ট সময়ে এই বস্তুর অতিক্রান্ত দূরত্ব কোনটা হবে? এটার আনসার হবে এই যে এটা এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কারণ এখানে কিন্তু বলছে ত্বরণে চলতেছে, যেহেতু ত্বরণ আছে এখানে, সেজন্য এখানে এ যেটার মধ্যে আছে সেটা দিয়ে আমরা বের করব। আর এটা তো কোনো সূত্রই না, এটা তো তোমরা জানোই যারা দেখছো, এটার সূত্রগুলো কিন্তু তোমরা জানো কোনটা কোনটা এখানে কাজে লাগবে। আমরা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো এখানে সূত্রগুলো আছে। ত্বরণের সূত্র হলো এইটা, ভি মাইনাস ইউ বাই টি। তারপর এখান থেকে আমরা কিন্তু পার্ট 2 এর মধ্যে দেখাইছিলাম কিভাবে এখানে ভি সমান এটা থেকে ভেঙে ভেঙে ইউ প্লাস এটি আসছে। এই যে এখানে টিটা ভাগ আকারে ওই পাশে গিয়ে গুণ হয়ে যাবে এবং এখানের মাইনাস ইউটা বিয়োগ আকারে ওই পাশে গিয়ে যোগ হবে, তারপর ভি ইকুয়াল ইউ প্লাস এটি আসবে। আর পরবর্তী সূত্রটা হলো এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তারপর আরেকটা আছে টি সারা যেই সূত্রটা সেটা হলো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এরপর আরেকটা হলো এস ইকুয়াল হলো ভিটি সূত্রটা, ওইখান থেকে ভিটা এই পাশে রাইখা টিটা ওই পাশে পাঠাই দিছি। তো এখানে ভি সমান এস বাই টি হয়েছে। তোমরা জানো যে একটা সূত্র থেকে কিন্তু আরেকটা সূত্র বানানো যায় একটা সিস্টেমেটিক ওয়েতে, যেটা আমরা পার্ট 2 এ দেখাইছি। এরপর এস সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এটাও একটা সূত্র। এর পরবর্তীতে ভি ইকুয়াল ইউ প্লাস জিটি এবং এইচ ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এটাও কিন্তু সেম অঙ্কই। এই যে এটা এস দিয়া হলো অতিক্রান্ত দূরত্ব বোঝায়, আর এইখানে এইচ দিয়া উচ্চতা বোঝায়। এইখানেও কিন্তু আদি বেগ শেষ বেগকে 2 দিয়ে ভাগ করে সময় দিয়ে গুণ করলে আমরা উচ্চতাটা পেয়ে যাই। আর পরবর্তীটা হলো এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার এবং পরবর্তীটা হলো ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh। এগুলো আমাদের অঙ্কগুলো করতে কাজে লাগবে। এবং এগুলোর মধ্য থেকে দেখো তো কোন কোন সূত্রগুলো এখানে আছে, এইটা এবং এইটা আছে। কিন্তু এখানে যেহেতু আমাদেরকে ত্বরণের কথা বইলা দিছে, তাই আমরা এইটা দিব, কারণ ত্বরণ এর মান এটার মধ্যে আছে, এটাই নাই, তাই এটা হবে না, শুধু এটা হবে অ্যান্সার। এবং এইটা কিন্তু হবেই না, কারণ এরকম কোনো সূত্রই আমাদের নেই। এরপর এখানে বলছে 5.12 চিত্রের ব্যাক সময় লেখচিত্রের কোনটি মুক্তভাবে পড়ন্ত বস্তুর লেখচিত্র নির্দেশ করে? এখানে অ্যান্সারটা হবে এই যে এটা। মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ ত্বরণে এটা আগাইবে। তো
তো এখানে দেখো এটা ব্যাগ এবং সময়ের মধ্যে ত্বরণের যে লেখচিত্র সেটা, কারণ একটা নির্দিষ্ট পরিমাণ ত্বরণে বা অভিকর্ষ ত্বরণ যেটা আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, ওইটা অনুযায়ী কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ হারে বেড়ে বেড়ে ব্যাগটা আসছে। তাইলে এইটা হবে সেটার লেখচিত্র। এরপরে এখানে সৃজনশীল দেওয়া আছে। সৃজনশীল একে বলা হয়েছে রাজীবরা সপরিবারে সিলেট জাফলং বেড়াতে যাবার জন্য একটি মাইক্রোবাসে রওনা হলো। সে যাত্রা শুরু থেকে সিলেট যাওয়া পর্যন্ত প্রতি 5 মিনিট পর পর গাড়ির স্পিডোমিটার বা ব্যাগ বা দ্রুতি যেটাই বলো সেটা চেক করে এবং সেখানে সে প্রতি ঘন্টায় এরকম কিছু মান পায়। এখানে প্রথম কোয়েশ্চেনটা হলো ক নাম্বারে তাৎক্ষণিক দ্রুতি কি? এর অ্যান্সার আমরা লিখব হলো গতিশীল কোনো বস্তুর কোনো একটি বিশেষ মুহূর্তের দ্রুতি তাৎক্ষণিক দ্রুতি। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, এটা হলো একটা সংজ্ঞা। এরপর খ নাম্বার কোয়েশ্চেনটা হলো বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর ত্বরণ ব্যাখ্যা করো। এর অ্যান্সার আমরা লিখব বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর ত্বরণকে কৌণিক ত্বরণ বলে, অর্থাৎ সময়ের সাথে বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারই ওই বস্তুর কৌণিক ত্বরণ। আমরা জানি সুষম গতিতে সরল পথে চলমান বস্তুর বেগের মান ও দিক পরিবর্তন হয় না, ফলে বস্তুর কোনো ত্বরণ থাকে না। কিন্তু সুষম বৃত্তাকার গতির ক্ষেত্রে বস্তুর বেগের মান পরিবর্তন না হলেও দিকের কিন্তু পরিবর্তন হয়, তাই কিন্তু সেখানে একটা ত্বরণ থেকে যায়। আমরা জানি ত্বরণ হলো একটা ভেক্টর রাশি। ভেক্টর মানে এটার একটা মান আছে প্লাস এটার একটা দিকও আছে। যখন এটার দিক পরিবর্তন হয় তখন কিন্তু এটার মানেরও পরিবর্তন হয়ে যায়, বা মূলত এটাকে ধরা হয় ত্বরণেরও পরিবর্তন হয়। এরপর গ নাম্বার কোয়েশ্চেনে আমাদেরকে বের করতে বলছে হলো প্রথম 5 মিনিটে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এই ক্ষেত্রে আমরা এটার অ্যান্সারে লিখবো এরকমভাবে। দেখো, উদ্দীপক থেকে যে আমরা মানগুলো পাইছিলাম সেখানে সেই মানগুলো হলো এটা। গাড়ির আদিবেগ পাইছিলাম ইউ সমান 0, কারণ গাড়িটা কিন্তু চলার আগে 0 মিটার পার সেকেন্ড ছিল, থেমেছিল, এই কারণে এটা হবে 0। এবং শেষ বেগ কিন্তু আমরা 18 কিলোমিটার পার আওয়ার পাইছি এই যে এখানে প্রথম 5 মিটারে। তো এক্ষেত্রে আমরা মিটারে কিলোমিটারটাকে আমরা মিটারে নিয়ে যাব। এটাকে কিন্তু আমরা পার্ট 2 এ দেখাইছি যে কিলোমিটারকে মিটারে নিতে 1000 দিয়ে গুণ করতে হয় এবং ঘন্টাকে 3600 দিয়ে ভাগ করতে হয়, কারণ 1 ঘন্টায় হলো 60 মিনিট। সেই 60 দিয়ে 1 ঘন্টাকে গুণ করার পর 60কে আবার 1 মিনিটে যেহেতু 60 সেকেন্ড, তাই আবার ওইটাকে 60 দিয়ে গুণ করতে হয়। তাহলে 60 গুণ করা হয় 36। এটা দিয়ে এটাকে ভাগ করে মিটার পার সেকেন্ডে নিব আমরা মানটা। তাহলে আমাদের এখানে ভি হবে 5 মিটার পার সেকেন্ড। টি এর মান কিন্তু বলা হয়েছে 5 মিনিট, কারণ এটা 5 মিনিট পর পর নেওয়া হয়েছে এবং এখানে কিন্তু আমাদের মানটা বলেও দিছে যে 5 মিনিট পর, প্রথম 5 মিনিটে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব। তো এই ক্ষেত্রে আমরা টি এর মান 5 মিনিট পাইলাম। এই মিনিটটাকে সেকেন্ডে নেব 60 দিয়ে গুণ করে। এরপর আমরা সূত্র জানি ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তো এখানে আমরা মানগুলো বসাইলাম, তারপর 2 দিয়ে ভাগ করব, তারপর এখানে টি এর মান বসাই দিব। তাহলে আমাদের অ্যান্সারটা হবে 750 মিটার। এটা একটা উত্তর এবং এটা কিন্তু আরও একভাবে আমরা সমাধান করতে পারি। যেমন এই যে এখানে দেখো আমরা কিন্তু পাইছিলাম যে ত্বরণ বার করা যায় এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি এর সূত্রটা দিয়ে। তাহলে এখানে আমরা ত্বরণটা বের করে তারপরে যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার যদি বসাই এবং এখানে যদি এ এর মান টি এর মান বসাই দিই, ইউ এর মান বসাই দিই, তাহলে 0 এবং টি, ইউ এর মান যেহেতু 0 এবং টি গুণ হয়ে এটা বাদ হয়ে যাবে এবং এখানে এর মান আর টি এর মান বসাইলে মান আমাদের আগেরটাই আসবে, আগের মতোই 750 আসবে। তো এখানে আমাদের জন্য সহজ নিয়ম কিন্তু এটাই, আদিবেগ শেষবেগ থাকলে এবং সময় থাকলে আমরা সরাসরি এইটা দিয়ে করে ফেলতে পারি। আমরা দুইটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম, দুইটাই অনেক সহজ, তবে এটা একটু তুলনামূলক বেশি সহজ। তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়, এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয়। কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম। সেই কথা ভেবেই তোমাদের জন্য 10 মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে, যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে। এবার চলো ভিডিওতে ফিরে যাক। এরপর গ নাম্বার কোয়েশ্চেন আমাদেরকে বলছে সংগৃহীত উপাত্ত দিয়ে ব্যাগ সময় লেখচিত্র অঙ্কন করে তা ব্যাখ্যা করো। এক্ষেত্রে আমরা ব্যাগ এবং সময়ের যে লেখচিত্রটা সেটা আঁকবো। এখানে দেখো অনেক কথা লেখা আছে, তো আমরা আগে চলো ব্যাগ সময় লেখচিত্রটা দেখে নিই। এখানে দেখো এই বরাবর আমরা সময়গুলো লিখব, 5 মিনিট, 10 মিনিট, 15, 20, 25, 30 এবং 35 মিনিট যেগুলো দেওয়া আছে এখানে। এবং এই বরাবর আমরা লিখব হলো যেই মানগুলো আছে ব্যাগগুলা সেইটা। তো
তো এই বরাবর আমরা মানগুলো দেখতে পাইছি যে 18, 36 এবং 54, এর বেশি কিন্তু কোনো মান নেই। তাহলে আমরা গ্রাফ পেপারে 18 ঘর পর্যন্ত রাখলাম। আর যদি গ্রাফ পেপারে জায়গা না নেয় তাহলে কিন্তু তোমরা 2 ঘর সমান 1 ঘর ধরে বা 2 ঘর সমান 1 ঘর সমান 2 মান ধরে নিতে পারো। তো ওইখানে তোমাদের গ্রাফ পেপারে কাগজটা কম লাগবে, যেহেতু 2 ঘর 1 ঘরকেই তোমরা 2 মান করে ধরবে। তো এখানে আমরা ধরে নিলাম আপাতত দৃষ্টিতে এখানে 18 এই পর্যন্ত, তারপর ডাবল 36 এই পর্যন্ত, এরপর 54 হলো এ পর্যন্ত। তো 5 মিনিট বরাবর এটার যেই অতিক্রান্ত ব্যাকটা ছিল সেই ব্যাকটা হলো এখানে এই পর্যন্ত দেখো। এরপর 10 মিনিটে ছিল কিন্তু এই যে 36 পর্যন্ত, এখানে এই বরাবর কিন্তু এইটা এবং এইটা। এরপর 15 মিনিটে কিন্তু ছিল 54 এই বরাবর। এরপর যদি একটু খেয়াল করে দেখো তাহলে দেখো এই মানগুলোর মধ্যে দেয়া আছে 54তে উঠার পর পরবর্তী 5 মিনিট করে, অর্থাৎ এই 15 মিনিট এটা 54-র মধ্যেই ছিল। তাহলে আমরা এই বরাবর কিন্তু সোজা দাঁড়িয়ে দিয়েছি, কারণ এই বরাবর ব্যাকটা কি ছিল, সেম ছিল, 15ই ছিল। এরপর এইখান থেকে আবার পরবর্তীতে দেখা যায় 36 এবং 18 হয়ে যায়, এই যে এখানে 36 এবং 18 হয়ে যায়। তাইলে এটা কিন্তু এখানে মন্দন হচ্ছে। তাইলে আবার আগের মতো আমরা এখানে 36 তারপর 18তে নামিয়ে দিলাম। এটা আমাদের ব্যাক সময় লেখচিত্রটা হয়ে গেল। এটা তোমরা নিজের ভাষায় বলে দিতে পারো, অথবা যদি আমাদের ভাষায় দিতে চাও তাহলে এইভাবে দিতে পারো। ছক কাগজে x অক্ষ বরাবর সময় t এবং y অক্ষ বরাবর ব্যাগ v স্থাপন করি। গাড়িটি স্থির অবস্থান থেকে যাত্রা আরম্ভ করে বলে তার আদিবেগ হলো 0। তাই লেখচিত্রটি ও বিন্দু থেকে আরম্ভ হয়। গাড়িটি প্রথম 15 মিনিট সমত্বরণে চলে 54 কিলোমিটার/আওয়ার বেগ প্রাপ্ত হয়। এজন্য লেখচিত্রটি এ বিন্দু পর্যন্ত ঊর্ধ্বমুখী থাকে। গাড়িটি পরবর্তী 10 মিনিট সমবেগে চলে। তাই লেখচিত্রটি x অক্ষের সমান্তরালে চলে বি পর্যন্ত পৌঁছে। তারপর বি বিন্দু হতে গাড়িটির বেগ সমহারে কমতে থাকে, অর্থাৎ সমমন্দন হয়। 35তম মিনিটে তার বেগ 18 কিলোমিটার/আওয়ার হয়। তাই গ্রাফটি নিম্নমুখী হয়ে সি বিন্দুতে পৌঁছে। এই যে এটাই আমরা জাস্ট নিজের ভাষায় বলে দেব। এরপর 2 নাম্বার প্রশ্নের মধ্যে দেখাও, এখানে বলছে m গ্রাম ভরের একটি বস্তু এ ত্বরণে চলমান অবস্থায় রয়েছে। আদিবেগ যদি ইউ, শেষ বেগ যদি হয় ভি ও টি, সময়ে অতিক্রান্ত দূরত্ব এস, এবং তাহলে বস্তুটির গতির অবস্থা নিচের টেবিলে দেওয়া হলো। এখানে 2টা ঘটনা দেওয়া আছে, প্রতিটারই আদিবেগগুলো এগুলো, শেষ বেগ এগুলো, সময় এগুলো। এরপর এই দ্বিতীয়টার ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এইটা, অতিক্রান্ত দূরত্বটা এইটা এবং ত্বরণটা হলো এইটা। প্রথম কোয়েশ্চেন হলো ত্বরণের সংজ্ঞাটা কি সেটা লেখো। আমরা এর সংজ্ঞাটা দেখে নিই। এই যে এটা সময়ের সাপেক্ষে বস্তুর অসমবেগের অথবা বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। অর্থাৎ সময়ের সাথে সাথে একটা বস্তুর যেই বেগ, সেই বেগটার যে পরিবর্তন হয়, পরিবর্তনের যেই হারটা থাকে নির্দিষ্ট পরিমাণ, ওই হারটাকেই বলা হয় ত্বরণ। এরপর খ নাম্বার কোয়েশ্চেনে আমাদের কাছে জানতে চাইছে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ কেন সুষম ত্বরণের উদাহরণ। এর অ্যান্সারে আমরা লিখব কোনো বস্তুর বেগ যদি সময়ের সাপেক্ষে সমান হারে পরিবর্তন হয়, অর্থাৎ প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি সমান হয়, তবে তাকে সুষম ত্বরণ বলে। আবার ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তুর প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। কোনো বস্তু ভূপৃষ্ঠের দিকে মুক্তভাবে পতিত হলে প্রতি সেকেন্ডে বেগ 9.8 মিটার/সেকেন্ড বৃদ্ধি পায়। তাই পৃথিবীর অভিকর্ষ ত্বরণ সুষম ত্বরণ। এরপর গ নাম্বার কোয়েশ্চেনটার মধ্যে আমাদের কাছে জানতে চেয়েছে হলো টেবিলের 1 নং ঘটনায় এস এর মান হিসাব করো। তো এইখানে খেয়াল করে দেখো, আমরা কিন্তু দুইটা উপায়ে এস এর মান নির্ণয় করতে পারি। একটা হলো ত্বরণ বের করে, আর একটা হলো ত্বরণ না বের করে, যদি আদিবেগ শেষ বেগ থাকে এবং সময় দেয়া থাকে। তাহলে দেখো এখানে আদিবেগ আছে, শেষ বেগ আছে, তারপর সময়ও আছে। তাহলে আমরা এস ইকুয়াল ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি দিয়ে বের করতে পারি। তাহলে ইউ এর মান আদিবেগ হলো 10, বি এর মান 30, এই যে 10 আর 20 30, এটাকে 2 দিয়ে ভাগ হবে, তাহলে হবে এখানে 20। আর এখানে দেখো টি এর মান কত, 5 সেকেন্ড, তাই আমরা 5 বসাই দিলাম। এবার 20 5-এ গুণ করলে হয় 100 মিটার, এটাই অ্যান্সার। অথবা আমরা আরও একটা নিয়মে করতে পারি, সেটা হলো এই যে প্রথমে আমরা কি করব, এর মান নির্ণয় করব ভি মাইনাস ইউ বাই টি দিয়ে। তারপর এখানে এর মান এইটা বের হবে 4 মিটার/সেকেন্ড স্কোয়ার। এরপর এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারে এখানে বসাবো মানগুলো। তাহলে আমরা পরবর্তীতে ক্যালকুলেশন করলে আমাদের 100, এটার অ্যান্সার আসবে একই। তো ওই নিয়মটা একটু সহজ বেশি, এই যে এই নিয়মটা একটু সহজ বেশি, তোমাদের যেটা ভালো লাগে সেটাই করতে পারো, দুইটাই জেনে রাখো।
এরপর ঘ নম্বরে বলছে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে 2 নং ঘটনাটি সম্বন্ধে মন্তব্য করো। এই যে 2 নম্বরে আদি বেগ, শেষ বেগ এবং সময় দেওয়া আছে, এই অনুযায়ী যে তারা এখানে এস এর মান নির্ণয় করে দিছে এবং এ এর মান যে নির্ণয় করে দিছে, এই দুইটা মান কি তারা সঠিক নির্ণয় করছে নাকি ভুল করছে সেটা আমরা এখন দেখব। তাহলে এর অ্যান্সারে চলো আমরা চলে যাই। যেই মানগুলো দেওয়া আছে প্রথমে, সেই মানগুলো আমরা লিখলাম আদি বেগ, শেষ বেগ এবং সময় এগুলো। এরপর ত্বরণ এবং দূরত্বটা, যেটা অতিক্রান্ত দূরত্ব, সেটা আমরা নির্ণয় করব। তো প্রথম ক্ষেত্রে আমরা ত্বরণের সূত্র বসাইলাম ভি মাইনাস ইউ বাই টি, তারপর ভি ইউ এর মান, তারপর টি এর মান বসাইলাম। এরপর এইখানে 3.75 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি। তো এক্ষেত্রে দেখো আমাদের কিন্তু বইয়ের মধ্যে দেয়া ছিল এই যে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু আমাদের অ্যান্সারে কত হয়েছে দেখো তো, 3.75 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে বইয়েরটা ভুল। এর পরবর্তীতে আমরা এস এর মান বের করব। এখানে এস এর মান কয়েকভাবে বের করা যায়। যেমন এইখানে একটা সূত্র দিয়ে বের করা যায়, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এই সূত্রটা দিয়ে এস এর মান বের করতে পারি। তাহলে আমাদের এই যে এখান থেকে আমরা এসটা রেখে বাকি সব কিছু ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে ইউ ওই পাশে গিয়ে মাইনাস ইউ স্কোয়ার হবে এবং এই পাশের যেই 2a আছে গুণাকার এটার সাথে, এটা ওই পাশে গিয়ে এই যে ভাগ হয়ে যাবে। তাহলে এস এর মান আমরা এইভাবে মান বসাইলে 50 মিটার পেয়ে যাব। এবং সেম জিনিসটাকে আমরা একটু আগে গ নাম্বারে যেইভাবে করছিলাম এস এর মান এখানে নির্ণয়, ইউ প্লাস বি বাই 2, এই যে আমরা বইয়ের মধ্যে কিন্তু দেখাইছিলাম এই যে এটা ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। এই নিয়মেও যদি তুমি এখানে এই যে ইউ এর মান এইটা, ভি এর মান এইটা, তারপর নিচে 2 দিয়ে টি এর মান যদি 4 বসাও, তাহলে দেখবা সেম টু সেম এই যে এখানে যেই মানটা বের হয়েছে 50 মিটার, 50 মিটারে কিন্তু উত্তর আসবে। তার মানে একাধিক উপায়ে কিন্তু একটা অঙ্ক আমরা করতে পারি। তো তোমরা কিন্তু এটা বাড়িতে ট্রাই করতে পারো, এটাও ট্রাই করতে পারো, যেটা তোমার ভালো লাগে সেটাই করো। ওইটা কিন্তু একটু সহজ বেশি, এস ইকুয়াল ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। এরপর এখানে দেখো আমরা লিখব যা টেবিলের এস এর মানের 44 মিটার সমান নয়। দেখো এখানে কিন্তু 44 বলছিল, কিন্তু আমাদের মান কিন্তু বের হয়েছে 50 মিটার। তাইলে আমরা লিখব অতএব গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখা যাচ্ছে যে টেবিলের 2 নং ঘটনাটি অসঙ্গতিপূর্ণ, অর্থাৎ মিলেনি। এরপর পাঠ্য বইয়ের মধ্যে আমাদেরকে উপরের দিকে যেই কাজগুলো দেওয়া ছিল, এই যে সাধারণ প্রশ্ন এবং গাণিতিক যেই প্রশ্ন, সেগুলো প্রথমটা বলছিল গতি শূন্য কিন্তু ত্বরণ শূন্য নয়, এটি কি কখনো সম্ভব হতে পারে কিনা। এর অ্যান্সার আমরা লিখব সম্ভব। ভূপৃষ্ঠে অবস্থিত কোনো স্থির বস্তুর উপর সর্বদা অভিকর্ষ ত্বরণ ক্রিয়াশীল, আবার সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত বস্তু কণা যখন বিস্তারে অবস্থান করে তখন এর গতি শূন্য থাকে কিন্তু ত্বরণ সর্বোচ্চ হয়। অতএব গতি শূন্য কিন্তু ত্বরণ শূন্য নয়, এটি সম্ভব। এর পরবর্তীতে দ্বিতীয় কোয়েশ্চেনে আমাদেরকে জিজ্ঞাসা করছিল বেগের পরিবর্তন হচ্ছে কিন্তু দ্রুতির পরিবর্তন হচ্ছে না, এটা কি সম্ভব? সম্ভব হলে দেখাও। এর অ্যান্সার আমরা লিখব এটি সম্ভব। এরপর একটি বস্তু বৃত্তাকার পথে ঘোরার সময় প্রতি মুহূর্তে দিক পাল্টে যাচ্ছে, কিন্তু দ্রুতির কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। এক্ষেত্রে বেগের পরিবর্তন হয়। কারণ কি? কারণ দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। এটা হলো একটা স্কেলার রাশি, আর এই কারণে দিক পরিবর্তনে এর পরিবর্তন ঘটে না দ্রুতির ক্ষেত্রে। অন্যদিকে বেগ কিন্তু একটা ভেক্টর রাশি হওয়ায় দিক পরিবর্তনে এর পরিবর্তন হয়। অর্থাৎ দিকটা যদি এক দিক থেকে অন্য দিকে চলে যায় তাহলে কিন্তু বেগের পরিবর্তন হয়ে যায়। এরপর এখন একটি সুতা দিয়ে ছোট একটা পাথরকে বেঁধে সেটাকে মাথার উপর দিয়ে ঘোরানো হলে দেখা যায় পাথরটার দ্রুতির কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু প্রতি মুহূর্তে বেগের পরিবর্তন হচ্ছে। কারণ প্রতি মুহূর্তে পাথরটার গতির দিক পাল্টে যায়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ না, এটা কিন্তু পরীক্ষায় আসার মতো কিছু না। জাস্ট তোমার মাইন্ডটাকে একটু ক্লিয়ার করার জন্য এটা দেওয়া হয়েছে, যাতে তুমি বিষয়টা বুঝতে পারো আর কি। ব্যাগ মানে হলো ব্যাগের দিকও থাকবে, একটা মানও থাকবে। তাইলে আমরা যদি একটা পাথরকে উপর দিয়ে ঘুরাই তাহলে সেটার কিন্তু দিক পাল্টে যায়, এক দিক থেকে অন্য দিকে চলে যাচ্ছে, তাই না? একটু থাকে উত্তর, তারপরে পূর্ব, পশ্চিম, এরকমভাবে কিন্তু ঘুরতে থাকে। তখনই কিন্তু এটার মানটা আপাত দৃষ্টিতে পাল্টে না, যদিও আমরা দেখি পাল্টে না, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় ওইটা পাল্টে যায়। এতটুকুই। এরপর 3 নম্বর কোয়েশ্চেনটা দেখো, সেটা হলো চাঁদে মধ্যাকর্ষণজনিত ত্বরণ পৃথিবীর মধ্যাকর্ষণজনিত ত্বরণ থেকে 6 গুণ কম। পৃথিবীতে একটা পাথর একটা উচ্চতা থেকে ছেড়ে দিলে এটি যে ব্যাগে নিচে আঘাত করবে, চাঁদে একই উচ্চতা থেকে ছেড়ে দিলে কি
6 গুণ কম বেগে আঘাত করবে। চাঁদে বাতাস নেই, ধরা যাক পৃথিবীতেও বাতাসের বাধা সমস্যা নয়। তো এক্ষেত্রে আমরা লিখব চাঁদে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ পৃথিবীর মাধ্যাকর্ষণজনিত ত্বরণ থেকে এটাই প্রশ্নটা। তো এখানে উত্তরের ক্ষেত্রে দেখো আমরা একটু গাণিতিক উপায়ে করার চেষ্টা করি। এখানে এই যে GM, এটা দিয়ে আমরা ধরবো হলো গ্র্যাভিটি অফ মুন। এটা M দিয়া মুন বোঝানো হচ্ছে চাঁদের জন্য। আর পৃথিবীতে G(E) অর্থাৎ আর্থ, পৃথিবীর যেই গ্র্যাভিটি সেটা। তো 1/6 অর্থাৎ এটার যেহেতু 6 গুণ কম এইটা, তাই এখানে 1/6 দিয়ে ভাগ করলাম। এরপর এই পাশে দেখো যেই GE ছিল এটা গুণ আকারে ওই পাশে নিয়ে আমরা এই যে ভাগ করে দিলাম, তাইলে হলো এই লাইন। এরপর এইখানে আমরা দ্বিতীয় যেই পার্টটা ছিল ওইখানে কিন্তু আমরা উচ্চতা নির্ণয়ের একটা সূত্র দেখে আসছি, সেটা হলো h=u²/2g। এটা আমরা শর্টকাটে দেখে ফেলছিলাম। তো উচ্চতা নির্ণয় করতে গেলে ইউ এবং নিচে কিন্তু আমরা 2g দিয়ে এটা করে ফেলতে পারি। তাহলে h এর জন্য u²/2g, m হলো, এটা কিন্তু m দেব কারণ এটা হলো চাঁদের জন্য। আবার h এর জন্য এখানে পৃথিবীর h এর জন্য বা উচ্চতার জন্য এখানে দেব ue²/2ge। তাহলে এটাও এটাও এটা সমান কিন্তু আমরা এইটা লিখতে পারি। এরপর শর্তানুযায়ী এটা সমান এইটা লিখব। তো এটা সমান আমরা এটা লিখলাম কারণ দুইটাই কিন্তু এইচ এর মান বা উচ্চতার মান। তো এটা সমান এটা লিখার পর এই যে এখানে 2 আছে এই পাশে, এখানেও নিচে 2 আছে এই পাশে, এই দুইটা কিন্তু আমরা কেটে দিতে পারি। তাহলে কেটে দিয়ে শুধু এইটা রাখবো, এটা রাখবো। এরপর আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ করলে হবে কি GM এর নিচে GE আইসা পড়বে এবং UM² এর নিচে UE আইসা পড়বো আড়াআড়ি গুণ করলে এবং এক পাশ থেকে অন্য পাশে নিলে। এরপর এখানে দেখো এই যে স্কোয়ারটা ছিল দুই পাশে, এই স্কোয়ারটাকে আমরা ওই পাশে নিয়ে যাব। তাহলে ওই পাশে যদি নিয়ে যাই তাহলে কিন্তু এটা রুট হয়ে যায়, আমরা জানি। তাহলে ওই পাশে গিয়ে যে রুট হয়ে গেল এবং এইখানে GM/GE এটার মান কিন্তু আমরা পেয়েছিলাম একটু উপরে, এই যে GM/GE হলো 1/6, সেই মানটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে UM এর মান হলো 1/6, এই পাশের UE ভাগ ছিল ওই পাশে গিয়ে গুণ হয়ে গেল। তাহলে বলতে পারি চাঁদে পৃথিবীর ব্যাগের 1/√6 গুণ ব্যাগে আঘাত করবে। এর পরবর্তী কোয়েশ্চেনটা হলো 4 নাম্বার, সেটাতে বলা হয়েছে পৃথিবীতে কি এমন কোনো জায়গা আছে যেখানে থেকে তুমি দক্ষিণ দিকে 1 কিলোমিটার গিয়ে যদি পূর্ব দিকে 1 কিলোমিটার যাও এবং তখন উত্তর দিকে 1 কিলোমিটার গেলে আগের জায়গায় তুমি পৌঁছে যাইবা। তো এখানে একটা জায়গা আছে শুধু, সেটা হলো কি এই যে, হ্যাঁ আছে, জায়গাটি হলো উত্তর মেরু। উত্তর মেরু থেকে 1 কিলোমিটার দক্ষিণে গিয়ে 1 কিলোমিটার পূর্ব দিকে যাওয়ার পর পুনরায় যদি 1 কিলোমিটার উত্তর দিকে যাওয়া হয় তাহলে কিন্তু আমরা আগের জায়গায় যেতে পারি। এই যে দেখো উত্তর মেরু, এখান থেকে আমরা যদি এই দিকে 1 কিলোমিটার আসি, তারপর আবার যদি এই দিকে 1 কিলোমিটার আসি, আবার যদি এই দিকে 1 কিলোমিটার যাই, দেখো পথটা কিন্তু এখানে ত্রিভুজ আকারের মতো হয়। এইদিকে এইদিকে এইদিকে, তাহলে কিন্তু আমরা এই যে আগের জায়গায় গিয়ে পৌঁছে যাই। সেজন্য এই জায়গাটায় মাত্র আমরা এরকমভাবে আগের জায়গায় পৌঁছাইতে পারি। এটা হলো উত্তর মেরু। এরপর 5 নম্বর কোয়েশ্চেনটা হলো সমত্বরণের বেলায় দ্বিগুণ সময়ে কি দ্বিগুণ দূরত্ব অতিক্রম করি? এর অ্যান্সার আমরা লিখব সমত্বরণের বেলায় দ্বিগুণ সময়ে দ্বিগুণ দূরত্ব অতিক্রম করি কিনা, এর অ্যান্সার আমরা লিখব আমরা জানি দূরত্ব ও সময়ের সম্পর্ক হলো নিম্নরূপ, অর্থাৎ S=UT+12AT²। এটা হলো আমরা যে সূত্রটা পেয়েছিলাম পার্ট 2 এর মধ্যে। তো ওই সূত্রটা আমরা এখানে লিখব। এখন যদি আমরা দ্বিগুণ সময়ে, এখানে যেহেতু বলছে যে দ্বিগুণ সময়ে কি দ্বিগুণ দূরত্ব অতিক্রম করি কিনা, এক্ষেত্রে আমরা দ্বিগুণ সময়ের ক্ষেত্রে 2 দিয়ে কিন্তু আমরা এই যে টিটাকে, সময়টাকে গুণ করলাম। এখানে টি দুই জায়গায় আমরা টি দিয়ে গুণ করলাম। এরপর এখানে দেখো যেটা ছিল এটা ডাইরেক্ট আমরা 2UT গুণ করে লিখলাম। আর এখানে যেটা ছিল, এখানে 2 এর উপর স্কোয়ার মানে কিন্তু 4 হয়ে যায়, তাহলে 4 লিখলাম। টি এর উপর স্কোয়ার মানে কিন্তু টি স্কোয়ার, এটা আমরা লিখলাম। এর পরবর্তীতে এখানে দেখো এই যে 2UT, এটা ঠিক আছে, এটাই লিখলাম। তারপর এখানে আমরা 4টা কিন্তু হাফ এটি স্কোয়ার, 4টা হাফ এটি স্কোয়ার দেখে আমরা 2টা হাফ এটি স্কোয়ার এখানে লিখলাম এবং এখানে প্লাস দিয়ে আবার 2টা হাফ এটি স্কোয়ার লিখলাম। তাহলে কিন্তু এই 2 2 4 আগেরটা হয়, আমরা শুধু ভেঙে লিখলাম এখানে। এর পরবর্তীতে এই জায়গাটুকুর মধ্যে আমরা 2 কমন নেব। দেখো এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2 কমন নিলাম। তাহলে এখানে থাকবে শুধু ইউটি, তারপর প্লাসের প্লাস থাকবে, তারপর এখানে তো 2 কমন নেওয়ার কারণে এই 2 আইসা পড়বে, বাদ হয়ে যাবে। তাহলে থাকবে শুধু এখানে হাফ এটি স্কোয়ার, সেটা এখানে লিখব। প্লাস এখানে যেটুকু ছিল ওইটুকু লিখে দিব। তাহলে দেখো এইটুকুর মান কিন্তু এস এর সূত্র এইটুকু, তাই আমরা এখানে এস বসিয়ে দিলাম। প্লাস
এখানে যেইটুকু ছিল এটি স্কোয়ার, সেই এটি স্কোয়ার এখানে লিখে দিলাম। এখান থেকে শুধু এটি স্কোয়ার লিখলাম, কারণ হলো এই যে 2 কাটা যায়, তাইলে এটুকু বাদ, তাহলে থাকবে শুধু এটি স্কোয়ার, তাই এতটুকু লিখে দিলাম। তো এখন যেই সময়টা যদি দ্বিগুণ করি, তাহলে কিন্তু আমাদের দূরত্বটা দ্বিগুণের থেকেও আরও অনেক বেশি বের হচ্ছে। এই যে দেখো, দ্বিগুণের থেকে অনেক বেশি বের হচ্ছে এখানে। তার মানে এখানে আমরা লিখতে পারি উত্তরে, উপরোক্ত সম্পর্কে এটি স্পষ্ট যে এস কমপ্লিমেন্ট নট ইকুয়াল টু এস, অর্থাৎ সমতরণের বেলায় দ্বিগুণ সময়ে দ্বিগুণ দূরত্ব অতিক্রম করা যায় না। দ্বিগুণ দূরত্ব যায় না, কিন্তু এটা কিন্তু তার থেকে আরও বেশি যায়। এর পরবর্তীতে তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়। এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয়। কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে, আর টাকাও লাগতো অনেক কম। সেই কথা ভেবেই তোমাদের জন্য 10 মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে, যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে, তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে। এবার চলো ভিডিওতে ফিরে যাক। কিছু গাণিতিক প্রশ্ন দেওয়া আছে, একটু কঠিন। এই প্রথমটা দেখো, অনেক কঠিন। এখানে দেখা যাচ্ছে যে একটি গাড়ি তোমার স্কুল থেকে 40 কিলোমিটার যদি পূর্ব দিকে যায়, তারপর 40 কিলোমিটার উত্তর দিকে যায়, তারপর আবার 30 কিলোমিটার পশ্চিম দিকে যায়, এরকম একদিক থেকে আরেক দিক, আরেক দিক থেকে আরেক দিক যদি যায়, তারপর সবার শেষে বলছে গাড়িটি তোমার থেকে কোন দিকে কত দূরে আছে। তো এইবার এটা আমরা খুব সহজে করে ফেলি। দেখো, আমরা আগে এইখানে দেখি। ধরো আমরা এইখানে আছি, এইখান থেকে 40 কিলোমিটার পূর্বে গেল, 40 কিলোমিটার আবার এইদিকে, তারপর আবার 30 কিলোমিটার এইদিকে, 30 কিলোমিটার আবার এইদিকে, তারপর হলো 20 কিলোমিটার এইদিকে, আবার 20 কিলোমিটার এইদিকে, তারপর 10 কিলোমিটার এইদিকে, তারপরে আবার 10 কিলোমিটার এই যে এইদিকে। এরপর এখানে যখন আমরা আসলাম সর্বশেষটা, দেখো জি বিন্দুতে আমরা কিন্তু পৌঁছানোর পর জি থেকে 10 কিলোমিটার দক্ষিণে গিয়ে এই যে পি বিন্দুতে এখানে আমরা পৌঁছাইলাম। এরপর বলছে আমাদের দূরত্বটা কত, গাড়িটি তোমার থেকে কোন দিকে কত দূরে আছে। এটা আমাদেরকে বলছে কত দূরে আছে, প্লাস দিকটাও কিন্তু বলে দিতে বলছে। তো এখন আমরা দেখি, আমরা যখন দেখতে পাচ্ছি গাড়িটি এই জায়গায় আছে, আমরা ছিলাম এই জায়গায়, এখান থেকে যাত্রা শুরু হয়েছে এবং গাড়িটি আছে এই জায়গায় এখন তথ্য অনুযায়ী। তার মানে আমাদের এইটুকু দূরত্ব অর্থাৎ ওপি এর মান বের করতে হবে। তো এক্ষেত্রে আমরা কিন্তু একটা জিনিস জানি, এই যে পিথাগোরাসের একটা উপপাদ্য আছে, এটা কিন্তু এখানে যেই ত্রিভুজটা গঠিত হয়েছে এখান থেকে এখান পর্যন্ত, এটাকে যদি আমরা সোজা দাড়ি দিয়ে টেনে দিই, এখন এইখান থেকে এখানে, এখানে কিন্তু সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এখানে কিন্তু 90 ডিগ্রি কোণ। তাইলে আমরা কিন্তু এখানে ওই পিথাগোরাসের একটা উপপাদ্য, যেটা তোমরা অবশ্যই আশা করি পড়ছো, 87 মেবি ছিল, তো ওইটা ছিল অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, অর্থাৎ এই যে পাতালে যেই দাড়িটা থাকে আর কি এরকমভাবে, সেটা কিন্তু অতিভুজ স্কোয়ার। আর এটা সমান হলো, ধরো এটা লম্ব স্কোয়ার এবং এটা ভূমি স্কোয়ার, তাইলে এই দুইটা। এখন আমরা ওইটাই লিখলাম, এই যে অতিভুজ স্কোয়ার, অর্থাৎ এই যে ওপি স্কোয়ার সমান হলো এই যে লম্ব স্কোয়ার ও এম স্কোয়ার এবং এই পি এম স্কোয়ার। এই পাশে যে স্কোয়ারটা ছিল ওইটা আমরা ওই পাশে নিয়ে সরাসরি রুট দিয়ে দিছি, শুধুমাত্র আমাদের ওপি এর মান যেহেতু লাগবে তাই। এবার ও এম এর মান কিন্তু আমরা জানি, দেখো তো ও থেকে এম পর্যন্ত কত হয়, 20 হয়, কারণ এই যে এটা কিন্তু 40-এর অর্ধেক হয়ে দাঁড়ায়। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পারবা এখানে 20 হয়, এবং পিএম এর মানও কিন্তু 20 হয়। এই যে এটুকু পিএম, এটুকুও কিন্তু 20 হয়। তুমি যদি একটু এখানে খেয়াল করো তাহলে বুঝতে পারবে। তো এইবার দুইটাকে স্কোয়ার করে আমরা যদি রুট দেই, তাহলে আমাদের অ্যান্সার হবে 20√2 কিলোমিটার। অতএব গাড়িটি আমার থেকে উত্তর পূর্ব কোণে 20√2 কিলোমিটার দূরে আছে। এটা হলো উত্তর পূর্ব কোণে, এটার যেহেতু পূর্ব দিক, এটা হলো উত্তর দিক, তাইলে উত্তর পূর্ব দিকে এটা মাঝামাঝিতে কিন্তু রয়েছে, এটা হলো 20 কিলোমিটার, 20√2 কিলোমিটার দূরে। এরপর দ্বিতীয় কোয়েশ্চেনে দেখো, আমাদেরকে জানতে চাইছে আমাদের থেকে ও এ বি বি সি এবং সিডিতে কখন ব্যাগ এবং ত্বরণ পজিটিভ, নেগেটিভ এবং শূন্য সেটি দেখাও। এর আনসার আমরা লিখব, আমরা জানি। এটার আগে একটু দেখে নিই। দেখো, এই দিকটাতে কিন্তু ত্বরণ আছে, এখানে কিন্তু সমত্বরণ সোজা যেহেতু উঠছে, এখানে কিন্তু অসমত্বরণ, সমত্বরণ নয়, কিন্তু ব্যাগ কিন্তু বাড়ছে এখানে। আর এখানে হলো সমবেগ, এখানে কোনো ত্বরণ নেই যেহেতু সোজা গেছে। এরপর এইখান থেকে যখন এইখানে এরকমভাবে আসে, তখন এটা কিন্তু অসম মন্দনে এরকমভাবে আসছে, এখানে সমত্বরণ না কিন্তু
অসম ত্বরণ, অসম নেগেটিভ ত্বরণ এটা, বা মন্দন বলতে পারি, অসম মন্দনে এটা এরকমভাবে আসছে। তো এর অ্যান্সারে এটাই আমরা এখানে লিখে দেব যে আমরা জানি বেগ বনাম সময় লেখচিত্রের ঢাল ত্বরণ নির্দেশ করে। ঢাল মানেই হলো এইটা, অর্থাৎ কতটুকু বাঁকাভাবে আছে ওইটা। এখন 2.11 চিত্রে ও এ অংশের ঢাল ধনাত্মক, তাই এখানে বেগ ও ত্বরণ ধনাত্মক। এবি অংশের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ধনাত্মক এক্স অক্ষের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করবে, তাই এ অংশে বেগ অসম ধনাত্মক ও ত্বরণ ধনাত্মক। এইটুকু অংশের মধ্যে বেগ এবং ত্বরণ দুইটাই হলো ধনাত্মক বা পজিটিভ আকারে। এরপর বিসি অংশ এক্স অক্ষের সমান্তরাল, তাই এ অংশের বেগ সমবেগ এবং ঢাল তথা ত্বরণ 0। এখানে 0 ডিগ্রি ইকুয়াল 0। তোমরা হয়তো আশা করি ত্রিকোণমিতি পারো, যদি পেরে থাকো তাহলে তো অবশ্যই তোমাদের জন্য এটা সহজ হবে। যদি না পেরে থাকো তাহলে এটা দেখার দরকার নেই, কোনো সমস্যা নেই। আমরা পরবর্তীতে যখন তোমরা 10 কট এগুলো শিখবে, তোমাদের উচ্চতর গণিত এবং সাধারণ গণিতে আছে, তখন তুমি এটা বুঝে যাবে 0 ডিগ্রির মান 0, যেহেতু এখানে ঢাল নেই। এরপর সিডি অংশের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ধনাত্মক এক্স অক্ষের দিকের সাথে স্থূল কোণ উৎপন্ন করবে, তাই এ অংশের বেগ ঋণাত্মক এবং ঢাল তথা ত্বরণ ঋণাত্মক এবং অসম, এই যে এই দিকটাতে। আর পরবর্তী কোয়েশ্চেনটা হলো চিত্র 2.11-এ ওয়াই অক্ষ যদি বেগ না হয়ে অবস্থান হতো, তাহলে বেগ এবং ত্বরণের মান ও এ বি বিসি এবং সিডিতে কি হতো। দেখো 2.11 যে চিত্রটা দেওয়া ছিল আমাদেরকে আমাদের বইয়ের মধ্যে আগের পৃষ্ঠায়, ওইটা কিন্তু এই চিত্রটা কিন্তু ওইটাই। তো এইখানে এই 3-এর উত্তরে আমরা লিখবো, আমরা জানি অবস্থান বনাম সময় লেখচিত্রের ঢাল বেগ নির্দেশ করে। এখন 2.11 চিত্রে ওয়াই অক্ষ বরাবর অবস্থান হলে ও এ অংশে সমবেগ হতো, ফলে ত্বরণ 0 হতো। এবি অংশে বেগের মান অসম হতো তথা অসম হারে বৃদ্ধি পেত, ফলে ত্বরণ থাকতো। তারপর বিসি অংশে অবস্থান স্থির হওয়ার ফলে বেগ ও ত্বরণ 0 হতো। এরপর সিডি অংশে বেগ অসম হতো তথা অসম হারে হ্রাস পেত, ফলে মন্দন থাকতো। এরপর 4 নম্বর কোয়েশ্চেনটা হলো একটি গাড়ির বেগ 30 কিলোমিটার পার আওয়ার, 1 মিনিট পর গাড়িটির গতিবেগ সমত্বরণে বেড়ে হলো 50 কিলোমিটার পার আওয়ার। এই সময়ে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করেছে। এর অ্যান্সার আমরা লিখব, তোমাকে গাড়ির আদিবেগ দেয়া আছে, এখানে গাড়িটা যেই বেগে চলতেছিল সেটা হলো 30 কিলোমিটার পার আওয়ার। তো এটাকে আমরা প্রথমেই মিটার পার সেকেন্ডে নিব, তাইলে কিলোমিটারের জন্য 1000 দিয়ে গুণ এবং ঘন্টা আওয়ারের জন্য হলো 60 গুণ 60 দিয়ে ভাগ। কারণ কি 1 ঘন্টায় 60 মিনিট এবং 60 মিনিট প্রতিটা মিনিটে আবার 60 সেকেন্ড করে, তাই ওইটাকে আবার 60 দিয়ে গুণ। তো এই ক্ষেত্রে এটাকে গুণ করে ভাগ করো, তাহলে হবে 8.33 মিটার পার সেকেন্ড। এরপর গাড়িটির শেষ বেগ কত, এটা হলো সমত্বরণের বাইরে হয়েছে 30 কিলোমিটার পার আওয়ার। তো এটাকেও আমরা আবার মিটার পার সেকেন্ডে নিব, আগের মতো 1000 এবং 60 দিয়ে গুণ ভাগ করে। এরপর সময় কিন্তু দেওয়া আছে 1 মিনিট, তাইলে 1 মিনিটকে আবার 60 দিয়ে গুণ করে সেকেন্ডে নিয়ে যাব, 60 সেকেন্ড। এরপর ত্বরণের মান বের করব। তোমরা একটা জিনিস খেয়াল রাখো, এখানে কিন্তু সবসময় আমরা দূরত্বকে মিটারে নিয়ে যাব, এবং যদি ব্যাগ দেয়া থাকে তাহলে সেটাকে মিটার পার সেকেন্ডে নিব কিলোমিটার থেকে। এরপর যদি সময় দেয়া থাকে সবসময় সেটাকে আমরা সেকেন্ডে নিয়ে যাব, এটা এখানে নিয়ম। এরপর ত্বরণের সূত্র বসিয়ে আমরা ত্বরণটা নির্ণয় করব এত ভি মাইনাস ইউ বাই টি দিয়ে। ভি এর মান হলো এইটা, তারপরে এই যে আদিবেগ ইউ এর মান এইটা, এটা বিয়োগ করে 60 দিয়ে ভাগ করব, যেহেতু এটা হলো এই টি এর মান, এটা 60 সেকেন্ড, তাহলে এটা বের হবে। এরপর এখান থেকে দূরত্বটা বের করব, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্র দিয়ে। তাহলে এখানে মানগুলো বসায় দাও, ইউ এর মান, টি এর মান, এখানে এ এর মান, এখানে টি এর মান, স্কোয়ার দাও, তাহলে এইটা মান বের হবে। আর পরবর্তী কোয়েশ্চেনটা হলো 5 নাম্বার, তুমি 10 মিটার পার সেকেন্ড বেগে একটা বল আকাশের দিকে যদি ছুড়ে দিয়েছ ধরো, তাহলে সেটা কতক্ষণে কত উঁচুতে উঠবে। তো এই ক্ষেত্রে দেখো শুধু কিন্তু একটা মান দেয়া আছে, একটা মান দিলেও আমাদের এখানে 3টা মান আমরা জানি। কিভাবে বলো তো, আমরা কিন্তু পার্ট 2 এর মধ্যে বলে আসছি, যখনই কোনো কিছু উঁচুতে যাওয়া আসা করা বলবে তখনই কিন্তু আমরা একটা মান জি মান হলো অভিকর্ষ ত্বরণ, গ্র্যাভিটি, সেটার মান আমরা 9.8 ধরে নিব যদি না দেয়া থাকে, আর দেয়া থাকলে তো দেয়া থাকলোই। তো জি এর মান আমরা পেয়ে গেলাম 9.8 মনে মনে, এই যে 9.8 এখানে জি এর মধ্যে বসিয়ে দিব। এরপর
আমরা আরেকটা জিনিস জানি, সেটা হলো এখানে আদি বেগ দেওয়া আছে। এই বেগে যেহেতু বলটা ছোড়া হবে, তাই এটা হলো আদি বেগ 10 মিটার পার সেকেন্ড, এবং একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে কিন্তু শেষ বেগ থেমে যাবে, অর্থাৎ এই বলটা কিন্তু থেমে আবার নিচে পড়তে থাকবে। তো সবচেয়ে উপরে যেই জায়গায় যাবে সেখানে গিয়ে কিন্তু এটার বেগ 0 মিটার পার সেকেন্ড হয়ে যাবে, অর্থাৎ এরপরে আর কিন্তু উপরে উঠবে না, তখন নিচে নামা শুরু করবে আবার। তো যেখানে গিয়ে স্থির হয়ে যাবে ওইটা হলো শেষ বেগ 0। তাই আমরা ভি এর মান কিন্তু এখানে 0 ধরে নিব। তো এক্ষেত্রে আমরা ভি এর মানটা এখানে দরকারও হবে না, সমস্যা নেই। এক্ষেত্রে দেখো, আমরা উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে সূত্র জানি এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তো এখানে প্লাস না দিয়ে আমরা মাইনাস দেব, বলতো কেন? আমরা কিন্তু পার্ট 2 এ দেখেছি কি, সেটা হলো যখন অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ হয়। দেখো, অভিকর্ষ ত্বরণ কিন্তু কোনো একটা বস্তুকে নিজের দিকে নিচে টানতে থাকে, আর বলটা কিন্তু নিচ থেকে উপরের দিকে উঠতেছে। যেহেতু উপরের দিকে উঠতেছে, তাইলে অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ হচ্ছে, যার কারণে এটা হয়ে যাবে মাইনাস আকারের জি। তো মাইনাস আকারের জি এর কারণে এইখানে মাইনাস হয়ে যাবে। এরপর এইখানে দেখো, আমরা ইউ এর মানটা বসিয়ে দিব। এরপর এখানে জি এর যেই মানটা সেটা আমরা বসাবো। টি এর যেই বিচরণকাল, এটার কিন্তু একটা সংক্ষিপ্ত সূত্র আমরা জানি, সেটা হলো 2u বাই জি। এটা সংক্ষিপ্ত সূত্র হলো 2u বাই জি। তো এক্ষেত্রে আমরা এই যে 2 এর মান, ইউ এর মান এবং নিচে জি এর মানটা বসিয়ে দেব। এই সূত্রটা তোমরা মুখস্থ করে নাও, এটা কিন্তু সংক্ষিপ্ত একটা সূত্র, এটা দিয়ে অনেক টিক চিহ্ন করে ফেলতে পারবে তোমরা। তো এটাকে মুখস্থ করে নাও। এখানে আমরা যখন ইউ এবং জি এর মান বসাইলাম, তাহলে আমাদের অ্যান্সারটা হলো 2.041 সেকেন্ড। এই 2.041 সেকেন্ড হলো আমাদের বিচরণকালটা, সময়টা। এরপর দেখো, এইখানে এই যে জি এর মধ্যে যখন আমরা 9.8 বসাবো, তোমরা কিন্তু জানো 9.8 এটা বসাইতে হয় এটার মধ্যে। তো এটা বসাইলে এখানে 2 দিয়ে ভাগ করলে আমাদের হবে 4.9 টি স্কোয়ার। তো এখানে এটার জায়গায় আমরা এটা লিখলাম, এই যে এইচ ইকুয়াল 10t মাইনাস 4.9 টি স্কোয়ার উচ্চতায় উঠবে, যেখানে সময়টা হবে 0 থেকে 0 সহ 0 থেকে বেশি এবং 2.041 সহ এর থেকে কম। এটা হবে এটার অ্যান্সার। তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়, এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয়। কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে, আর টাকাও লাগতো অনেক কম। সেই কথা ভেবেই তোমাদের জন্য 10 মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে, যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে, তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে। এবার চলো ভিডিওতে ফিরে যাক।